শুভ তার এক্সকে ছোট মামার মেয়ের বিয়েতে দেখবে সেটা কখনো ভাবতে পারে নাই। মেহেরিন তার এক্সকে তাদের বাড়িতে দেখবে মেহেরিনও কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আজকে 5 বছর পর শুভ আর মেহেরিনের দেখা। শুভ এক পলক দেখেই দূরে সরে গেল। বলা চলে মেহেরিনের চোখের আড়াল হলো। মেহেরিন দুই চোখ শুভকে বারবার খুঁজছে। শুভ যে ভুল ধারণাটা ভাঙাতে হবে। আজও যে শুভর জন্য মেহেরিনের বুকটা ফাটে। এমন সময় শুভর নানি শুভকে ডাকলো। কি নানু ভাই, সবসময় কি এভাবে মুখ গোমরা করে থাকিস তুই? এসে শেষ থেকে দেখতেছি তোর মুখে হাসি নাই। কি যে বলো না নানু তুমি, আমি হাসি তো আর কে বলে গোমরা মুখে আছি আমি তো সবার আনন্দ করা দেখতেছি নানু। ঠিক এমন সময় শুভকে খুঁজতে খুঁজতে মেহেরিন তার দাদির কাছে চলে আসলো। এসেই দেখে শুভ আর তার দাদি কি নিয়ে যেন কথা বলতেছে। এমন সময় বাড়ির বাকি লোকগুলো আসলো। শুভর মামা মামি খালা খালু মামাতো বোন ভাই খালাতো বোন ভাই সবাই আসলো। অমনি মেহেরিন তার দাদিকে প্রশ্ন করলো। দাদিমা, এনাকে তো চিনলাম না, ইনি কে? তুই চিনবি কি করে? তুই তো থাকিস বাইরে। ও হলো তোর সুলতানা ফুপির একমাত্র ছেলে শুভ। কিন্তু সবাই যে বলে সুলতানা ফুপি নাকি মারা গেছে, তার সাথে নাকি আমাদের পরিবারের কারো কোনো সম্পর্ক নেই। আসলে তোর দাদা আর তোর বাবা কোনোদিন আর্মি ছেলের সাথে তোর ফুপ্পির বিয়ে পছন্দ করতো না। আর তোর সুলতানা ফুপ্পি আর্মি ছেলেকে ভালোবেসে বিয়ে করলো। তখন থেকেই তোর দাদা আর বাবা সুলতানার সাথে যোগাযোগ বন্ধ করে আর সবাইকে মানা করে। তাহলে হঠাৎ ইনি এখানে কিভাবে? আমিই বলেছিলাম তোর বাবাকে, তাই তোর বাবা খবর দিয়ে শুভকে এখানে নিয়ে আসলো। দেখ মেহেরিন দাদুবনি, পরিবারের সবার সদস্য এসেছে। দেখ বাড়িতে আজকে কত আনন্দ। মেহেরিন যতবার তার দাদির সাথে কথা বলছে তত বাড়ি মেহেরিন শুভকে আর চোখে দেখছে। এবার আসি পরিচয় পর্বে। মেহেরিনের বাবার নাম শফিক, মায়ের নাম নাজমা, আর একটা বোন আছে, তার নাম মাহমুদা। মেহেরিনের চাচার নাম শামসুল, চাচির নাম ফরিদা, আর যার বিয়ে হচ্ছে তার নাম রুকাইয়া। যে ফুপু বেঁচে আছে তার নাম সুমি, তার 2 ছেলে 1 মেয়ে। এছাড়াও বাড়িতে আরো অনেকেই আছে, তাদের নাম নাই বা বললাম। মা, আমাদের কাজ আছে অনেক, তোমরা সবাই কথা বলো, আমি আসতেছি। দেখলি মেহেরিন তোর বাবার কাহিনী, এখনো কেমন রেগে আছে শুভর উপরে। নানি এসব বাদ দাও, কি যেন দেখাবে বলেছিলে? এরপর শুভর নানি অনেক পুরাতন একটা ফ্যামিলি অ্যালবাম বের করলো, যেখানে পরিবারের সবারই ফটো আছে, ছোটবেলা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত। তখন কেউ বিয়ে করে নাই। শুভর নানি এক একটা করে ফটো দেখাচ্ছে আর সেটার ঘটনা বলতেছে। সবাই মনোযোগ সহকারে শুভর নানি সব কথা শুনতেছে, কিন্তু মেহেরিন বারবার শুভকে দেখতেছে। ফটো দেখার মাঝেই মেহেরিন বলতেছে, দেখেছো দাদিমা, সবাই তোমার কথা শুনে কথা বলতেছে, হাসতেছে, আর তোমার নাতি কোনো কথাই বলতেছে না। কার কথা বলতেছিস তুই মেহেরিন? কার আবার? তোমার নতুন নাতি শুভর কথা বলতেছি আমি। আপু, তুই এই অ্যালবাম দেখ তো, শুভ কি করে করুক, এতে তোর সমস্যা কোথায়? কিরে মামুদা, তুই শুভর নাম ধরে ডাকতেছিস কেন? শুভ না তোর বড় হবে? সে তো তোরও বড় হয়, তুইও নাম ধরে ডাকতেছিস। আমার আর তোর হিসাব কি এখনো নাকি? ছোট মানুষ এত কথা বলিস কেন তুই? তোমরা 2 বোন কি শুরু করলে? থামবে এখন? 2 বোনই তাদের মাকে ভেঙচি কাটলো। আবারও সবাই অ্যালবামে চোখ দিল। সবার দেখা হয়ে গেলে সবাই নিজেদের কাছে ব্যস্ত হয়ে গেল, কিন্তু সেখানে থেকে মেহেরিন গেল না। শুভর নানি এবার শুভর হাত ধরে শুভকে তার পাশে বসালো। কোনো কারণে কি তোর মন খারাপ নানু ভাই? নাকি তোর মামা ওভাবে গেল বলে মন খারাপ? না নানু, মন খারাপ হবে কেন? তাছাড়া সত্যি আমি ঠিক আছি। এখানে এসে সত্যি খুব খুব ভালো লাগতেছে আমার। এত মানুষ, এত শোরগোল, সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। তোর মা যে তোর বাবাকে বিয়ে করবে সেটা আমরা জানতাম না, তবে তোর মাকে কিন্তু সবাই খুব ভালোবাসতো। সেসব কিছু জানি আমি নানু। তোর দাদা বাবা আর্মি হওয়াতে কারো কোনো মত ছিল না,
কিন্তু যখন শুনলাম তোর দাদা মা বাবা সবাই মিয়ানমারের সন্ত্রাসের বোমা হামলায় মারা গেল, তখন সবাই আরো রেগে গিয়েছিল, তাই তো কেউ দেখতেও যায়নি। সব শুনেছি আমি। নানু, আমাকে নতুন করে কোনো কিছু বলতে হবে না। এখন এসেছি, সবার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে। সবাইকে বোঝাতে হবে আর্মিতে চাকরি করলে যে তাদের আপনজন হারিয়ে যায় সে ধারণা ভুল। তোর কথা শুনে মনে শান্তি পেলাম নানু ভাই। মেহেরিন বারবার শুভর দিকে শুধু তাকিয়ে আছে। মেহেরিন কিছু একটা বলতে চায়, তবে তার দাদি থাকতে শুভকে কোনো বলতে পারছে না। সন্ধ্যার পর বড় বক্সে ডিজে গান লাগিয়ে সবাই নাচানাচি করতেছে। শুভ একটু দূরে দাঁড়িয়ে এসব দেখতেছে। মেহেরিন অবশ্য তখন সবার সাথে ছিল। সবাই যখন নৃত্য দেখতে ব্যস্ত তখনই মেহেরিন শুভর হাত ধরে টেনে নিয়ে একটু দূরে আসলো। শুভ প্রথমে ভয় পেয়েছিল, পরে যখন দেখলো মেহেরিন তখন শুভ চলে আসতে যাবে, ঠিক তখনই সময় মেহেরিন শুভর সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়ালো। এভাবে কোথায় চলে যাচ্ছ তুমি? আজ 5 বছর পরে তোমার সাথে দেখা হলো, তুমি যে কেন বলতেছো না? পথ ছাড়েন আপনি। এখানে এভাবে আমাদেরকে কেউ দেখলে খারাপ ভাববে। তুমি থেকে কবে আপনি হলাম আমি শুভ? দেখেন, অহেতুক কোনো কিছু না বলে আমার পথ ছাড়েন। পথ ছাড়বো না আমি। কি করবে তুমি? শুভ চাই না কোনো কথা বলতে যাবে, অমনি মাহমুদা সেখানে এসে হাজির। মেহরিন তো খুব ভয় পেয়েছে, না জানি এখন মাহমুদা তাদের দেখে কি ভাবে। আপু তুই এখানে? আম্মু তোকে সেই কখন থেকে ডাকতেছে। হঠাৎ আম্মু কেন ডাকবে আমাকে? সেটা কি জানি নাকি আমি? গিয়ে শোন কি বলে তোমাকে। মেহরিনের রাগ উঠে গেল, তার আম্মু আর ডাকার সময় পেল না। মাহমুদাকে রাগ দেখিয়ে মেহরিন তার মায়ের কাছে চলে গেল। শুভ এবার যেতে ধরলো, সেই সময় মাহমুদা শুভর হাতটা টেনে ধরলো। কি হলো? আপনি আবার আমার হাত টেনে ধরলেন কেন? হাত ধরেছি বলে কি রাগ করলে নাকি? আমাদের একটা ফুপি ছিল, তার যে একটা ছেলে ছিল সেটা তো জানতাম না। আপনার সাথে কি পরিচয় হওয়া যাবে না? পরিচয় তো হওয়া যায়, তার আগে হাত ছাড়ো। আর ওই যে টংটা আছে সেখানে গিয়ে বসি। মাহমুদা শুভর কথা শুনে খুব খুশি হলো। ইস, দেখতে কি হ্যান্ডসাম, বডিও আছে। মাহমুদা শুভর হাত ধরে টেনে নিয়ে টঙের ওপরে বসলো। বলেন, কি বলবেন? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু আপনার ছোট হই, তাহলে আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমাকে আপনি করে না বলে তুমি করে বলবেন, নয়তো নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। আপনি না দেখতে পুরাই নায়কের মতো। কি সুন্দর বডি আপনার, কত সুন্দর গুছিয়ে মিষ্টি করে কথা বলেন। ও মা, তাই নাকি? তা তো জানতাম না আমি। আচ্ছা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না তো নেই। এই কথা যে জিজ্ঞেস করলে তুমি? সেটা সময় হলে বুঝতে পারবেন আপনি। আচ্ছা বলুন তো, আপনার পছন্দের খাবার কি কি? গরুর মাংসের কালাভুনা, হাঁসের মাংস পোলাও, ভাত, চিংড়ি মাছ, শুটকি, আলু ভর্তা এবং ডিম সিদ্ধ। এইসব খাবার খেলে তো পেটে চর্বি হয়, তাহলে এরকম জিম করা বডি কিভাবে? সব সময় তো আর এসব খেতে পারি না, কিন্তু যখন পাই তখন খাওয়া ছাড়ি না আমি। এবার বলো, তুমি কিসে পড়ো? এবার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সায়েন্স। পড়াশোনা কেমন চলছে তোমার? খুব ভালো চলতেছে। আপনার সাথে এভাবে পাশাপাশি বসে থাকতে খুব ভালো লাগতেছে আমার। মেহরিন তার মায়ের কাছে গেল, জানতে পারে রাতে সে কি খাবে। এই কথা শুনে মেহরিন চরম রাগ হয়ে বের হয়ে আসে। এসেই শুভকে খুঁজতে থাকে, কিন্তু শুভর দেখা পায় না। তখন অনেকক্ষণ এই ঘর সে ঘর খুঁজলো, পেল না। হঠাৎ মনে পড়লো মাহমুদাকেও দেখা যাচ্ছে না, তাই সে এবার বাড়ির বাহিরের আঙিনায় আসলো। এসে দেখে টঙের ওপরে বসে দুইজন কি সুন্দর কথা বলতেছে। কি বলতেছে শোনার জন্য যেই না মেহরিন সেখানে গেল, অমনি শুভ সেখান থেকে উঠে বাড়ির ভেতরে এসে নৃত্য দেখা শুরু করলো। মেহরিন তো চরম অবাক হয়ে গেল, এটা কি হলো তার সাথে। দিলে তো আমাদের দুজনের আড্ডাটা ভেঙে। কত সুন্দর করে কথা বলতেছিল, এমন হ্যান্ডসাম ছেলের সাথে কথা বলতে ভালোই লাগতেছিল। খুব পেকে গেছিস। আর এমন পাকা পাকা কথায় কোথায় শিখলি? নাকি আম্মুকে বলে দেব তোমার মেয়ে পড়াশোনা না করে অপরিচিত ছেলের সাথে বসে আড্ডা মারে? তুমিও
আপনিও তো তখন থেকে দুহাত প্রসারিত করে অপরিচিত ছেলেটার সাথে কথা বললেন, সে কথা কি আমিও গিয়ে আম্মুকে বলে দিব নাকি? তোকে এবার সত্যি একটা চড় মারবো। খুব বেয়াদব হয়ে গেছিস। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না। যা বলছি এখান থেকে, বেয়াদব কথাকার। সত্যি কথা বললে যে কেউ বেয়াদব হয়? কথাটা বলতে বলতে মাহমুদা চলে গেল। মেহেরিনও সাথে সাথে চলে গেল। ইতিমধ্যে রাতের খাবার সময় হয়েছে, তাই বক্স বন্ধ। সবাই খেতে বসেছে, কিন্তু সেখানে শুভ নাই। তাই তখন শুভর নানি বলতেছে, বড় বৌমা যাও, শুভকে ডেকে নিয়ে আসো। দেখো মা, তোমার কথায় কিন্তু ওই ছেলেটাকে বাড়িতে এনেছি, তার মানে এই নয় যে তাকে সাথে করে নিয়ে খাবো। এইসব তুই কি বলতেছিস? ও তোর বোনের ছেলে হয়। আমার বোন আমার কাছে মৃত। ও হলো আর্মির ছেলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভাইজান কি শুরু করলে? বিয়ে বাড়ি সব আত্মীয় স্বজন এসেছে আর তুমি কি না? বিয়েটা হয়ে গেলে তো চলে যাবে নাকি? রুকাইয়ার বিয়ে হতে এখনো 10 দিন বাকি, তার আগেই কেন ডাকতে হলো ওই ছেলেকে? বড় বৌমা যাও তো, খাবারটা শুভর ঘরে দিয়ে আসো। আম্মু আমাকে দাও, আমি যাচ্ছি, আমার তো খাওয়া শেষ। মেহেরিনে চোখ বড় বড় করে তাকালো মাহমুদার দিকে। এখন খাবার টেবিল থেকে উঠতেও পারবে না, তাই খুব দ্রুত খাবার খাচ্ছে মেহেরিন। মাহমুদা শুভর ঘরে ঢুকে দেখে শুভ উপর হয়ে বিছানায় শুয়ে আছে। তাই মাহমুদা শুভকে ডাক দিল। এই সময় আমার ঘরে কোনো কিছু বলবে নাকি? আপনি তো এখনো রাতে কোনো খাবার খাননি, তাই আপনার খাবার নিয়ে আসলাম আমি। আমার তো কোনো খিদে নেই। আমি দেখেছি আপনি আব্বুর সাথে সব কথা তখন শুনেছেন। দেখেন, আপনি যদি খাবার না খান তো আমিও খাবো না। আমি খেলে তুমিও কেন খাবে না শুনি? আপনি অনেক ভালো, সুন্দর। আর আমার তোমার কি? সেটা এখন বলা যাবে না। আগে খাবারটা খান, না হলে কিন্তু আমিও খাবো না। কি আর করবে, না খেলেও সমস্যা। আর এখানে আসার উদ্দেশ্য হলো তার মামার ভুল ধারণা ভেঙে দেওয়া। শুভ বুঝে গেছে এখন তার সবকিছু সহ্য করে নিতে হবে, তাই শুভ খাবারের প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে দিল। ঠিক সেই সময় মেহেরিনা শুভর ঘরে এসে ঢুকলো। ঢুকে দেখে শুভ খাচ্ছে। এবার তুই যা, আমি আছি এখানে। কেন? আমি থাকলে কি সমস্যা হবে শুনি? আব্বু রাগ হইছে, তোকে যেটা বলতেছে। মেহেরিন রাগে গজগজ করতে করতে চলে গেল। মেহেরিন শুভর খাওয়া দেখতেছে, কিন্তু শুভ মেহেরিনের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মেহেরিন ভেবে পাচ্ছে না যে ছেলে তার সাথে কথা বলার জন্য কত রকম পাগলামি করত, আর এখন এত পরিবর্তন কিভাবে। শুভর খাওয়া শেষ হলে প্লেট রেখে দিল। চশমা পরা কবে থেকে ছাড়লে? আর হাতেই বা কবে থেকে ঘড়ি পরা শুরু করেছো? আগে তো সবসময় শার্ট গায়ে থাকতো, ইন করে পড়তে, এখন কি টি শার্টে? আমার খাওয়া শেষ, আমি এখন ঘুমাবো। আপনি পারলে এখন চলে যান, আমার খুব ঘুম ধরেছে। আমি কিন্তু আমার কোনো কথার উত্তর পেলাম না। দেখেন, আপনি এবার যান এই ঘর থেকে, না হলে আপনার বাবা আবার ভুল বুঝতে পারে। শুভ, আমার কথার উত্তর দাও আগে তুমি। এই ম্যাচে শুভর নানি ঘরে ঢুকলো। মেহেরিন যতটা পারে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেছে। শুভর নানি এসে শুভর হাতটা ধরলো। নানু ভাই রাগ করিস না, তোর মাকে তোর মামা খুব ভালোবাসতো তো তাই। কি যে বলো না নানু তুমি, মামা তো আমার গুরুজন, মন খারাপ করবে কেন? শোন, কালকে সবাই গ্রামটা ঘুরতে পারিস। আমাদের এখানে তো প্রথম আসলি, তাই সবার সাথে কালকে গ্রাম ঘুরবি, মনটা ভালো হবে। যখন এসেছি সবকিছু দেখতে হবে। আমার মায়ের বাড়ি, আমার মায়ের গ্রাম বলে কথা। নানু এখন ঘুমাবো, এবার তাহলে যাও। মেহেরিনকে নিয়ে তার দাদি ঘরের থেকে বের হয়ে গেল। মেহেরিনের খুব রাগ হচ্ছে। যখনই শুভর সাথে একটু কথা বলতে যায়, মাহমুদা না হয় তার দাদি চলে আসে। আবার শুভকে কোনো জিজ্ঞেস করলে কোনো কথার উত্তর দেয় না। পরদিন ঘুরতে গিয়ে মেহেরিনা শুভ যা হলো একেবারে বলার বাহিরে। পরদিন সকালে ঘুমিয়েছিল শুভ, কিন্তু মাহমুদার জন্য আর ঘুমিয়ে থাকতে পারলো না শুভ, কারণ মাহমুদা সেই শুভকে ঠেলতে ঠেলতে তুললো বিছানা থেকে। অনেকদিন পর একটু সময় নিয়ে ঘুমিয়েছে, কিন্তু মাহমুদার জন্য আর ঘুমাতে পারলো না শুভ। চোখ কচলাতে কচলাতে মাহমুদাকে জিজ্ঞেস করতেছে, কি হলো? এভাবে টেনে ঠেলে তুললে যে আমাকে। সময় কত হয়েছে সেদিকে কোনো খেয়াল আছে আপনার? কয়টা বাজে শুনি? সকাল 11টা বাজে, আর আপনি এখনো ঘুমাচ্ছেন?
এবার তড়িঘড়ি করে শুভ তার হাত ঘড়িটা হাতে নিয়ে দেখে সত্যি তো 11টা বাজে। দ্রুত বিছানা থেকে নামলো শুভ। যান, গিয়ে আগে ফ্রেশ হয়ে নেন, আপনার পছন্দের খাবার রান্না করেছি। শুভ কিছু একটা বলতে চাইলো কিন্তু বলল না। শুভ ব্রাশ করে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে দেখে মাহমুদা খাবার এনেছে। তাই শুভ হাত মুখ তোয়ালে দিয়ে মুছে খেতে বসলো রুটি আর গরুর মাংসের কালো ভুনা। শুভ খাওয়া শুরু করে দিল। সকালে সবাই নাস্তা করে যাওয়ার পর আমি নিজ হাতে রান্না করেছি আপনার জন্য। এখন বলুন তো কেমন হয়েছে? সত্যি তোমার রান্নার তারিফ করতে হবে, অনেক সুন্দর হয়েছে তোমার হাতের রান্না। আর একটু দেই তাহলে? না না থাক, এতেই আমার হয়ে গেছে। শুভ ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সব দেখলো মেহেরিন। সব দেখে এবার মেহেরিন শুভর ঘরে ঢুকলো। একবার মাথা তুলে দেখলো কে এসেছে। মেহেরিনকে দেখার পর খাবারে মনোযোগ দিল শুভ। মেহেরিন এবার একটা চেয়ার টেনে শুভর পাশে বসলো। কালকে থেকে তোমার সাথে কথা বলতেছি, একটা কথার উত্তর দিতেছ না। আর মাহমুদা অন্যরা যখন কথা বলে ওদের সাথে উত্তর দিতে তোমরা ঠিকই থাকো। মাহমুদা, আমার খাওয়া শেষ। আমি কথা বলতেছি, আমার কথার উত্তর না দিয়ে কি বলতেছো তুমি? দেখেন, আপনার ওসব কথার কোনো উত্তর নেই আমার কাছে। আর আমাকে আপনি কেন এত প্রশ্ন করেন? দেখো আপু, তোমার সাথে কথা বলতে হয়তো ওনার ভালো লাগে না, তাই বলে না। বেশি কথা না বলে চলে যা তুই। মাহমুদা, আজকে না গ্রাম ঘুরে দেখানোর কথা? সবাই তো আপনার জন্য অপেক্ষা করতেছে, চলেন। মাহমুদা পেছনে পেছনে শুভ ঘর থেকে বের হলো। মেহেরিন তো রেগে আগুন। না, এভাবে কিছুতেই শুভর সাথে কথা বলা যাবে না। তাই মনে মনে একটা শয়তানি বুদ্ধি হাঁটলো। কাজিন ভাই বোনগুলো সবাই গ্রাম দেখতে বের হলো। প্রাণ ভরে শ্বাস নিতে শুভ মেঠো পথ, ফসলের ক্ষেত, নদী, বাড়ির ঘর, গাছপালা, অসাধারণ একটা বিষয়। হঠাৎ মেহেরিনের ইচ্ছে করে পড়ে গেল, কিন্তু কেউ বুঝলো না। মেহেরিন পড়ে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। মেহেরিন। সবাই এগিয়ে গেল মেহেরিনের কাছে। হঠাৎ করে তোর আবার কি হলো? পড়ে গেছি, পা মনে হয় মচকে গেছে, হাঁটতে পারবো না আর। আমরা ধরতেছি, আসো আপু, আমাদের কাঁধে হাত রেখে হাঁটো। পারবো না আমি হাঁটতে। শুভ, মেহেরিনকে একটু কোলে নাও, বাড়ি তো কাছেই আছে, দেখতেছো কেমন কান্না করতেছে। আপু তো ঠিক আছে, তাহলে কেন আপুকে কোলে নিতে হবে? সবসময় তো বুঝিস কেন তুই? আমি সত্যি হাঁটতে পারবো না, খুব ব্যথা করতেছে। ও মা গো, গেল গো, বাবা গো, বাঁচাও আমাকে। আর কান্না করতে হবে না শুভ ভাই আমার, প্লিজ কোলে নাও মেহেরিনকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেহেরিনকে কোলে তুলে নিল শুভ। মেহেরিন তো মহা খুশি, কিন্তু মনে মনে খুব জ্বলতেছে মাহমুদা। প্রচুর রাগ হচ্ছে তার আপুর উপরে, কিন্তু কোনো কারণ নেই। শুভ কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। মেহেরিন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতেছে শুভকে। যখন বাড়িতে নিয়ে আসলো তখনই সবাই ভয়ে এগিয়ে আসলো। মেহেরিন, কি হয়েছে তোর? শুভ মেহেরিনকে কোলে করে আনলে যে? কি আর হবে, সামান্য একটু পায়ে ব্যথা পেয়েছে। জানোই তো তোমার মেয়ে কত ঢং করতে জানে। চুপ করবি তুই মাহমুদা? বড় আম্মু, মেহেরিনের মনে হয় পাটা মস্কে গেছে। এই জন্যই বলি কোথাও যেতে হবে না। এখন হলো তো, খুব ভালো লাগছে এখন, তাই না? ইচ্ছে নাই, কিন্তু কথা না শুনলে আবার শুভকে সবাই খারাপ মনে করবে। তাই বাধ্য হয়ে মেহেরিনকে কোলে নিয়ে ঘরে নিয়ে গেল। মেহেরিনকে বিছানায় শুইয়ে দিল। যখন শুভ আসতে ধরলো ঠিক তখনই মেহেরিন শুভকে টেনে তার বুকের উপরে ফেলে দিল। আচমকা এমন হওয়াতে শুভ চমকে গেল। মেহেরিন 2 হাত দিয়ে শুভকে চেপে বুকে ধরে রাখলো। এটা কি রকম বেয়াদবি? আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন বলছি। ছাড়বো না, কি করবে শুনি? দেখেন, কেউ দেখে ফেললে সমস্যা হবে। ছাড়েন আমাকে আপনি। গলা কাটা মুরগির মতো এত ছটপট করতেছো কেন শুনি? চুপচাপ ওকে থাকো, না হলে কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। মেহেরিনের এমন কথা শুনে সত্যি ভয় পেয়ে গেল শুভ। মেহেরিন তো এই সুযোগটাই খুঁজতেছিল। এবার পালাবে কোথায় বাঁচাধন তুমি? আচ্ছা, কেন করতেছো এরকম আমার সাথে তুমি? কেন আমার সাথে ঠিক করে কথা বলতেছো না? দেখেন, ছাড়েন, এবার কেউ এসে পড়লে সমস্যা হবে। এমনিতেই সবাই আমাকে আমার বাবা মা পছন্দ করে না, তার উপর এই অবস্থায় দেখলে সমস্যা হবে। আমি এখানে সবার সাথে সম্পর্ক ঠিক করতে এসেছি।
আমি কি তাদের বাইরের লোক নাকি? আমার সাথে সম্পর্ক ঠিক করতে হবে না? সবার সাথে সবার সম্পর্ক ঠিক করতে হয় না। যাদের সাথে আমার সম্পর্ক ঠিক করা দরকার, আমি তাদের সাথে সম্পর্ক ঠিক করতে চাই। শুভ প্লিজ, আমাকে একটু সময় দিবে তুমি? তোমার সাথে আমার অনেক কথা আছে। ঠিক সেই সময় মেহেরিনের আম্মু দাদিমা বাটিতে গরম তেল নিয়ে আসলো। যখন টের পেল কেউ ঘরের দিকে আসতেছে, শুভ জোর করে মেহেরিনের থেকে নিজেকে ছড়িয়ে নিল। তেলের বাটি নিয়ে ঘরে ঢুকলো তারা। যাও গিয়ে গোসল করে সবার সাথে খেতে বসো, আমরা মেহেরিনের পায়ে তেল মালিশ করে দিয়ে আসতেছি। জানানো ভাই, এই সময় তো ওর বড় মামা বাড়িতে নেই। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়া খাবো না। দেখো দেখি ছেলে বলে কি, আমাদের কত কাজ পড়ে আছে। খাবার সময় খেতে হবে, না হলে শরীর খারাপ করবে। খাবার না খেলে শরীরে কি শক্তি পাবেন? শরীরে শক্তি না থাকলে কাজ করবেন কি করে? বৌমা, নানু ভাই কিন্তু ঠিক বলেছে। আচ্ছা যাও, আগে গোসল করো, আমরা যাচ্ছি। শুভকে গোসল করে খাবার জন্য আসলো। ইতিমধ্যে সবাই এসেছে খাওয়ার জন্য। সবাই খাচ্ছে, কিন্তু শুভ খাচ্ছে না। তা দেখে শুভর বড় মামি জিজ্ঞেস করতেছে, কি হলো শুভ, খাচ্ছ না যে? কেমন করে খাবো আমি? এখানে আমার দুটো মা আছে, কিন্তু একজন আমাকে খাইয়ে দিতেছে না। আমি তো সেই ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। ভেবেছিলাম এখানে এসে সবার ভালোবাসা পাবো, কিন্তু দেখতেছি বড় মামার মতো সবাই আমাকে পর করে রেখেছে। শুভর বলতে দেরি, কিন্তু তার দুই মামির খাবার এগিয়ে দিতে কোনো দেরি হলো না। বাকি কাজিনগুলো বায়না ধরলো শুভর মতো তাদেরও খাইয়ে দিতে হবে, তাইলে তারা খাবে। শুভ ছোট খালাও শুভকে খাইয়ে দিল। শুভ খাচ্ছে আর চোখ দিয়ে পানি ঝরতেছে। পরিবারের ভালোবাসা এমন হবে সেটা আমি জানতাম না। সব সময় একা ছিলাম আমি, কিন্তু এখানে আসার পর বুঝলাম ভালোবাসা কাকে বলে। বলেছিলাম না সবার ভালোবাসা পাবে তুমি। এই প্রথম নানা বাড়িতে এসেছ, আর তোমাকে কেউ ভালোবাসবে না তা কি করে হয়? মেহরিনও কেঁদে ফেলেছে। মাহমুদা শুভকে খাইয়ে দিল। মেহরিন এবার চোখ পাকিয়ে রাগ দেখালো মাহমুদাকে। কেন যে পা মুচকানো নাটকটা করতে গেল, না হলে এবার সে উঠে গিয়ে খাইয়ে দিত শুভকে। খাওয়া শেষ করে সবাই এবার বড় পাটি বিছিয়ে গল্প করতে লাগলো। মেহরিনের পা মচকা, তাই দূরে চেয়ারে বসে আছে, কিন্তু মাহমুদা সুযোগটা হাতছাড়া করতেছে না। তা সে শুভর গা ঘেঁষে বসে আছে, কথায় কথায় শুভর গায়ে হাত দিতেছে। এসব দেখে মেহেরিনের আরো রাগ বেড়ে গেল। মামুনা, আমাকে একটু তোর ওখানে নিয়ে বসো তো। আমার হয়েছে যত জ্বালা। মেহেরিনকে ধরে পাটিতে এনে বসালো মাহমুদা। দুই বোন শুভর দুই দিকে বসলো। শুভ যখনই উঠতে যাবে দুই বোন দুই হাত ধরে টেনে বসালো। যেতেও পারতেছে না, না দুই বোন যা শুরু করেছে বসে থাকতেও পারতেছে না শুভ। সবাই তো গল্প বললে, এবার না হয় শুভর কাছ থেকে কোনো গল্প শুনি। একদম ঠিক বলেছিস। কি শুভ বলবে তো নাকি? আচ্ছা বলেন, কি জানতে চান? তেমন কিছু না, শুধু জানতে চাই জীবনে কয়টা প্রেম করেছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই শুনি আগে। কয়েকটা প্রেম করেছে আমাদের ফুপির ছেলে। একজনই ছিল জীবনে আমার, কিন্তু এখন সে আমার আর নাই। নাই কেন? তার কি বিয়ে হয়ে গেছে নাকি ছেঁকা দিয়েছে? হয়তো তখন তার মনের মতো ছিলাম না, হয়তো তখন তাকে খুব ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তার কারণে হয়তো ছেড়ে গেছে। তাকে ফেরানোর চেষ্টা করো না। যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, ধরে রেখে তো লাভ নাই, কারণ সে তো আর থাকতে চায় না, আমিও চাই না আর তাকে আমার জীবনে ফেরাতে। হতে পারে তুমি যেটা বলতেছো সেটা নাও হতে পারে। এমনও তো হতে পারে সেই মেয়েটা তোমাকে এখনো ভালোবাসে। যখন ফেরাতে চায় না তাকে, তখন তুমি কেন এমন কথা বলতেছো আপু? হতে পারে তার জীবনে আরো ভালো সুন্দরী একটা মেয়ে আসতে পারে। এটাও হতে পারে। কি শুভ নতুন কেউ আছে নাকি? দেখি আপনার কোনো ছোট ননদ আছে কিনা, যদি মনে ধরে তাহলে তার সাথে প্রেম করব। আপুর ননদ ছাড়া কি আর কোনো মেয়ে চোখে পড়ে না? চুপ করবি তুই? সবসময় কথার মাঝে কথা বলিস কেন তুই? তোমরা দু বোন সব সময় টম জেরির মতো লেগেই থাকো কেন? আচ্ছা শুভ, তুমি এখন কি করো? সেটা না হয় পরে জানাবো, কিংবা পরে নিজেই দেখতে পারবেন। রুকাই আপু দেখেছো শুভ কত হ্যান্ডসাম, কত সুদর্শন, আর তাকে কি না তার প্রাক্তন ছেড়ে গেছে।
আগে এমন ছিলাম না, তাই ছেড়ে গেছে। আরো কত রকম কথা বলল শুভ। মেহেরিন শুধু শুভর কথাগুলোই শুনল। একটু শয়তানি করতে যেয়ে শুভর কাছে আজ সে অপরাধী, আজকে সে তার নাকি প্রাক্তন। একটু সময় পেলে শুভর ভুল ধারণাটা না হয় ভাঙতে পারত। এভাবে আরও 2 দিন চলে গেল। সেদিন দুপুরবেলা সবগুলো কাজিন বায়না ধরলো বাড়ির দিঘিতে গোসল করবে। সেই মোতাবেক সবাই গোসল করতে গেল। মেয়েদের থেকে একটু দূরে ছেলেরা গোসল করতেছে। হঠাৎ মেহেরিনের যে কি হলো, সে রুকাইয়ার সাথে বাজি ধরলো। আপু, একটা বাজি ধরবে আমার সাথে? কি বাজি বল? সাঁতার কেটে কে আগে দিঘির ওই পারে যেতে পারবে। যদি তুমি পারো তাহলে আমি তোমাকে 500 টাকা দেবো, আর আমি পারলে তুমি দিবে। ঠিক আছে, তাহলে সবাইকে ডাক, আমাদের প্রতিযোগিতা সবাই দেখুক। রুকায়া সবাইকে ডাকলো এবং মেহেরিনের সাথে যে বাজি ধরেছে সেটার কথা বলল। মামতা তো শুনেই অবাক, কারণ মেহেরিন তো সাঁতারই জানে না। তাহলে বাজি ধরলো কেন? এখন যদি দিঘির গভীরে গিয়ে ডুবে যায় তাহলে বাঁচাবে কে? এখন তোর শক্তি সমর্থ পুরুষ বলতে শুভ, বাকিরা সাঁতার জানে কিনা সন্দেহ আছে। রুকায়া ছোট ফুপির ছেলে 1 2 3 বলল। সাথে সাথে মেহেরিন রুকায়ার সাঁতার কাটা শুরু করলো। একটু দূরে যেতেই মেহেরিন পানিতে ডুবে গেল। বারবার ডুবতেছে আর ভাসতেছে। প্রথমে সবাই ভাবছে হয়তো মেহেরিন মজা করতেছে, কিন্তু হঠাৎ করেই মেহেরিন বলে উঠল, আমি পানি খাচ্ছি, সাঁতার জানি না, বাঁচাও আমাকে কেউ। আপু তো সত্যি সাঁতার জানে না। শুভ প্লিজ আপনি আপুকে বাঁচান, না হলে আপু মরে যাবে। কিন্তু ওরা যে বাজি ধরেছে। সেটাই তো বুঝলাম না, আপু সাঁতার না জেনেও কেন বাজি ধরলো। প্লিজ আর দাঁড়িয়ে থাকবে না, যান আপুকে বাঁচান। শুভ বুঝে গেছে কেন এমন করেছে মেহেরিন, তাই তো শুভের সাথে মেহেরিনের কাছে গেল। রুকায়া পেছনে ঘুরে দেখে মেহেরিন পানিতে ডুবতেছে আর ভাসতেছে। তখন তারও মনে পড়লো মেহেরিন তো সাঁতারই জানে না, তাই এবার সেও পিছনে ঘুরে মেহেরিনের কাছে আসলো। শুভ আগে গিয়ে মেহেরিনকে উপরে ভাসিয়ে তুলল। সেই সময় আবার রুকাইয়াও আসলো। দুইজনে কোনো রকম মেহেরিনকে দিঘির সিঁড়ির কাছে নিয়ে আসলো। কিন্তু এ কি মেহেরিনের? কোনো রকম দুজনে মেহেরিনকে নিয়ে আসলো দিঘির সিঁড়িতে। কিন্তু এ কি, মেহেরিনের তো জ্ঞান নেই। তাই শুভ মেহেরিনের পিঠে চাপ দিয়ে পানি বের করলো। মাহমুদা মেহেরিনের হাতের তালু তার হাত দিয়ে ঘষতেছে। রুকায়া মেহেরিনের পায়ের তালু দিয়ে ঘষতেছে। তবুও জ্ঞান ফিরছে না। এবার সবাই ভয় পেয়ে গেল। এই ঘটনা যদি একবার মেহেরিনের আপু জেনে যায় তাহলে সবার কপালে বিপদ আছে। শুভ, তুমি প্লিজ আর একটা কাজ করো। কি কাজ? মেহরিনের মুখে তোমার মুখ রেখে জোরে শ্বাস নাও। না না, এটা পারবো না আমি। প্লিজ শুভ, না করবে না। আপুর কোনো কিছু হয়ে গেলে আমরা কেউ বাঁচবো না। আপু শুনলে তো না জানি কি করে। শুভ ভাই আমার, প্লিজ আর দেরি করিও না। একে একে সবগুলো কাজিন শুভকে বলা শুরু করলো অনেক আগেই, কিন্তু মেহেরিনের জ্ঞান ফিরেছে। এই কথা কাজের জন্য এতক্ষণ নাটক করেছিল। শুভ সবার জোড়াজুড়িতে আর না করতে পারলো না। আস্তে করে নিজের ঠোঁট মেহেরিনের ঠোঁটের ওপরে রাখলো। তারপর বড় বড় শ্বাস নিতে থাকলো। এভাবে 3-4 বার করার পর ধীরে ধীরে মেহেরিন চোখ খুলল। এমনভাবে তাকালো যেন সে কিছুই জানে না। এমন সময় মেহেরিনের ছোট ফুপির ছেলে সায়ন বলতেছে, আপু তুমি সাঁতার জানো না, তবুও কেন বাজি ধরতে গেলে? আমার কি হয়েছিল? আমি কি করেছি? তুই কি করেছিস বলতেছিস? বাজি ধরতে গেলু কেন তুই? আজকে যদি তোর কোনো হয়ে যেত? আমি মনে করেছি আমি পারবো। এই তোর সাঁতার পাড়ার নমুনা, অল্পের জন্য বেঁচে গেলি তুই। ভাগ্য ভালো এখানে শুভ উপস্থিত ছিল। ওনাকে বলার পর উনি তোকে সাঁতরে গিয়ে বাঁচালেন। শুধু কি তাই, তোর পেট চেপে চেপে কত পানি বের করলো। তারপরও যখন জ্ঞান ফিরছিল না তখন তোর মুখে মুখ লাগিয়ে শ্বাস দিল। তোমাকে অনেক ধন্যবাদ শুভ। শুভ যা বোঝার বুঝে গেল, তাই সে সেখানে আর না থেকে বাড়ির ভেতরে চলে গেল। সত্যি আগেও যেমন নাটক করতো ঠিক এখনো সেরকমই আছে মেহেরিন। শুভ পেছনে পেছনে সবাই আসা শুরু করে দিল। মেহেরিনও আসলো সবার সাথে। শুভ এখন সবার কাজে সাহায্য করে, কিন্তু বড় মামাকে
কেন বলতে গেল? কোনো কিছু করতে দিলে সেখান থেকে চলে যায়। তবুও শুভর হার মানার মতো ছেলে নাই। সেদিন শুভর দুই মামি জিজ্ঞেস করতেছে, কোন শাড়িটা পরলে ভালো মানাবে শুভ? দেখো তো এই শাড়িটা ঠিক আছে কিনা। মামি, আপনারা দুজন সবুজ পাড়ের লাল শাড়ি দুটো পরেন। মামারা দেখলে নতুন করে প্রেমে পড়ে যাবে, আর আপনাদের দুজনকে দেখলে যে কেউ বলবে আপনারা দুজন যমজ বোন হন। সত্যি মানতে হবে, তোমার পছন্দ সেই আছে। দেখতে হবে না ভাইটা কার। নানু ভাইটা যে আমার। সবার সাথে সেই রকম তাল মিলিয়ে চলতেছে। আজকে সবাই বিয়ের কেনাকাটা করতে যাবে। সবাই যখন প্রস্তুত হয়ে রওনা হলো, ঠিক সেই সময় শুভর মামাদের এলাকার এক বড় নেতা বাহিরে থেকে নিয়ে আসা গুন্ডাদের নিয়ে পদার্থ। তাদের সবার হাতে ধারালো অস্ত্র। ছোট বাচ্চা মহিলারা খুব ভয় পেয়ে গেল। শুভর দুই মামা গাড়ি থেকে নেমে সেই নেতার কাছে গেল। তাদের পেছনে পেছনে তাদের বউ বাচ্চারাও গেল। শুভ আর গাড়িতে থাকলো না, সেও নেমে তাদের কাছে গেল। নেতা, আপনি কেন পথ আটকালেন আমাদের? দেখেন নেতা, আগেও বলেছি আজকে বলতেছি, যদি ভালো কোনো কিছুর কারখানা দিতেন তাহলে জমি দিতাম, কিন্তু আপনি সেখানে ক্যাসিনো, জুয়া, মদ, গাঁজা, নাইট ক্লাব করবেন। এতে আমার এলাকার মানুষের ক্ষতি হবে, তাই দিতে পারবো না। জেনে শুভর বড় মামাকে থাপ্পড় মারতে যাবে নেতা, অমনি শুভ নেতার হাত ধরে মুচড়ে দিল। নেতা যখন চিৎকার করতেছে আর সবাইকে বলতেছে শুভকে ধরার জন্য, এক এক করে সবাই যখন শুভকে মারতে আসতেছে, তখন শুভ সবাইকে মেরে মেরে মাটিতে ফেলে দিতেছে। কারো হাত, কারো পা ভেঙে দিল, কারো আবার মাথা ফেটে গেল। শুভর মামা অবাক হয়ে শুভকে দেখতেছে। ওকে ছাড়, এই মহিলা, নারী, শিশুরা আছে, এদেরকে ধরো তোমরা। নেতার কথা শুনে তার লোক প্রথমে শুভর বড় মামি নাজমাকে মারতে গেলে শুভ তাকে এমন মার মারে সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারে না। যখন রুকাইয়াকে মারতে যাবে শুভ তখন দৌড়ে গিয়ে রুকাইয়াকে বাঁচালো। শুভ এক এক করে সবাইকে নিয়ে গাড়িতে বসালো, কিন্তু ইতিমধ্যে মেহেরিনকে নেতার লোক মারতে যাচ্ছে। শুভ খুব রেগে গেল। গাড়ির দরজা বন্ধ করে শুভ সেই দিকে দৌড় দিল। নেতার লোক যেই না মেহেরিনকে ছুরি দিয়ে কোপাবে, তখনই শুভ তার হাত দিয়ে আটকে দিল। ভয়ে মেহেরিন চিৎকার করে উঠল। শুভর হাত দিয়ে তখন রক্ত বের হচ্ছে। ইতিমধ্যে শুভর মামারা সেখানে দৌড়ে গেল। শুভ তাদের সবাইকে গাড়িতে উঠতে বলল। এরপর শুভ একটা লাথি দিয়ে ইচ্ছে মতো সবাইকে মারা শুরু করে দিল। মারের চোটে কেউ মাটিতে পড়ে গড়াগড়ি করতেছে, তো কেউ সেখান থেকে পালিয়ে গেছে। নেতা আবার ভীষণ ভয় পেয়ে গেল। শুভর মামার আবারও সবাই গাড়ি থেকে নেমে সেখানে আসলো। শফিক, শামসুল আমাকে মারতে মানা করো, আর লাগবে না তোমার জমি আমার। এই ছেলেটা কি এরকম ভয়ঙ্কর কেন সে? নেতা, ওটা আমাদের বোনের ছেলে, আমার মেয়ের বিয়ের জন্য এসেছে। আপনি সম্মানী মানুষ, আপনাকে সম্মান করি, কিন্তু আজকে যা করলেন। আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মামা, আপনারা সরেন। আজকে এই বেটাকে একটা শিক্ষা দিয়ে ছেড়ে দিব। আমাকে মনে হয় তুই চিনিস না, তোর চেয়ে বড় বড় নেতা আমার পিছনে থাকে। এরকম হাজারো লোক নিয়ে আসলেও ঠিকতে পারবি না। আমাকে যেতে দাও, আর কোনোদিন তোমার মামার পরিবারের দিকে, জমির দিকে নজর দিব না। যান এখান থেকে আপনি, আর যেন আমার চোখের সামনে না পড়েন। শুভ লাঠিটা ফেলে দিল। হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে পড়তেছে তার। সেই সময় প্রথমে মাহমুদা এসে তার ওড়না চিরে শুভর হাত বেঁধে দিল। একে একে সবাই এসে শুভকে ধরলো। মেহেরিন তো শুভর এই অবস্থা দেখে কান্না করতেছে। শুভর নানিও শুভকে ধরে কান্না শুরু করে দিল। ভাইজান, সত্যি আজকে শুভ না থাকলে কি যে হতো। আর শুভর ওপর রাগ করে থেকো না, দোষ তোমার বোন করেছে, তাহলে শুভকে কেন রাগ দেখাও? বোনকে হারিয়েছিস, এবার অন্তত সব বলে বোনের ছেলেকে বুকে টেনে নে। এত বছরের সমস্যা এক মুহূর্তে শেষ করে দিল। ভাইজান, আজকে শুভ না থাকলে আমাদের সবার কি হতো একবার ভেবে দেখেছেন আপনি? আর এভাবে রাগ জেদ নিয়ে থাকবেন না ভাইজান। একে একে সবাই যখন বলা শুরু করলো, তখন শুভর বড় মামা শুভকে বুকে জড়িয়ে নিল। তখন সবার চোখে আনন্দের পানি। শুভ তার মামাকে জড়িয়ে ধরলো। একে একে সবাই তাদের দুইজনকে চারিদিক দিয়ে জড়িয়ে ধরলো। আমাকে ক্ষমা করে দিস মামা, এই কয়দিন তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য। আসলে কি হয়েছে কি জানিস তো, তোর মা আমার আদরের বোন ছিল,
আমরা কেউ প্রশাসনিক চাকরি পছন্দ করি না, কিন্তু তোর মা সে আর্মিকে বিয়ে করলো, তাই তো বোন চলে যাওয়া তারপর দুনিয়া থেকে হারানো মনটাকে পাথর করে দিয়েছিল, কিন্তু আজকে প্রমাণ করে দিলি সত্যি তুই আর্মির রক্তের সামর্থ্যবান ছেলে। মামা, এখন তো তোমরাই আমার সব কিছু। তোমাদের ছাড়া তো আমি একা ছিলাম এত বছর ধরে। সবাই রওনা হলো বিয়ের কেনাকাটা করার জন্য। গাড়িতে পাশাপাশি বসেছে মেহেরিন আর শুভ। তাদের ঠিক পেছনে বসে আছে মাহমুদা। খুব ইচ্ছে ছিল শুভর পাশে বসতে, কারণ তার হাতে ব্যথা করতেছে কি না। মেহেরিন মনে মনে ভাবছে, যে ছেলে জীবনে মশা মারে নাই সে ছেলে হঠাৎ এইরকম হলো কি করে। তারা মার্কেটে চলে আসলো। এক এক করে সবাই নিজেদের পছন্দ মতো কেনাকাটা করতে লাগলো। শুভ একটু দূরে ছিল, কারণ তার এইসব মোটেও পছন্দ ছিল না। শুভকে দূর থেকে দেখে মেহেরিন শুভর কাছে এগিয়ে গেল। মন তো ভালো থাকারই কথা, আব্বু তো বুকে টেনে নিল, সবার কাছে তো হিরো হয়ে গেল, তাহলে দূরে কেন? এসব আমার ততটাও ভালো লাগে না, তাই দূরে আছি। যখন বউ হব তখন তো সাথে করে নিয়েই আসবো, তখন কি করবে তুমি? ঠিক বুঝলাম না আপনার কথা। যে ছেলে জীবনেও একটা মশা মারে নাই সেই ছেলে কেমন করে এতগুলো গুন্ডাকে মারলো? সবাই সবসময় একরকম থাকে না, পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দিতে বাধ্য করে। কথাও তো খুব ঘুরিয়ে বলা শিখে গেছো দেখতেছি। তোমার সাথে আমার খুব জরুরি কথা ছিল, প্লিজ আজকে সন্ধ্যায় আমাকে একটু সময় দিবে? শুভ যখনই কথা বলতে যাবে সে সময় মাহমুদা এসে সেখানে হাজির হলো। সবসময় মাহমুদা আসবেই আর মেহেরিনের সুন্দর মুডটা নষ্ট করে দিবে। মেহেরিন খুব রাগীভাবে তাকালো মাহমুদার দিকে। আমার দিকে রাগীভাবে না তাকিয়ে থেকে ওই দিকে দেখো, আপু তোমাকে আব্বু আম্মু ডাকতেছে। তুমি আমার সাথে চলো তাহলে। আমার কাজ হয়েছে, তোকে ডাকছে, তুই যা। যেতে মন না চাইলেও যেহেতু তার আব্বু ডেকেছে তাই তাকে যেতে হচ্ছে। আসার সময় পেল না মাহমুদা। শুভর কাছে উত্তরটা শোনার পর আসলে কি হতো। নিজের মাথায় চুল ছিঁড়তে মন চাচ্ছে মেহেরিনের। মেহেরিনে যাওয়ার পর মাহমুদা শুভর হাতটা ধরলো। এখনো কি ব্যথা করতেছে আপনার শুভ? ইস, কতখানি কেটে গিয়েছিল আর কত রক্ত ঝরতেছিল। তোমাকে ধন্যবাদ ওই সময় হাতটা বেঁধে দেওয়ার জন্য। মাহমুদা এবার একটু লজ্জা পেল। ইস, এভাবে বুঝি মানুষের প্রেম হয়। মাহমুদা ভাবতেছে এখন উপযুক্ত সময় বুঝে শুভকে প্রেমের কথাটা বললেই সে বেঁচে যায়। ওভাবে এত রিস্ক নিয়ে আপুকে বাঁচাতে গেলেন কেন? যদি আপনার কোনো কিছু হয়ে যেত তাহলে? কেউ চোখের সামনে অন্যায় করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? রিস্ক না নিলে তোমার আপুর কি হতো ভেবে দেখেছো? যদি আপুর জায়গায় আমি থাকতাম তাহলে কি আমাকেও বাঁচাতেন আপনি শুভ? অবশ্যই, কেন বাঁচাবো না? তুমি তো আমার মামাতো বোন, দেখতে এত কিউট সুন্দরী তুমি, আর তোমাকে না বাঁচিয়ে পারি? মাহমুদা এবার শুভর কথা শুনে লজ্জায় 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ধরলো। মনে মনে ভাবছে তাহলে কি শুভ তাকে পছন্দ করে? এমন করে কেউ কখনো তার প্রশংসা করে নাই আগে। ঠিক সেই সময় আবার শুভর মামি চলে আসলো আর শুভকে ডাকলো। শুভ তার মামির সাথে সাথে গেল। মামি, লাগের সাথে সবুজ বেগুনি রঙের বেনারসিটা নেন, আর হলুদের জন্য হলুদ শাড়ি, আর ওই যে নীল রঙের বেনারসিটা নেন। রোকাইয়া আপুর গায়ের রঙের সাথে বেশ মানাবে। আব্বু আমিও জামা নিব, শাড়ি নিব। ওই দোকানে বেশ ভালো ভালো কাপড় দেখা যাচ্ছে। তোমরা তো কেউ পছন্দ করতে পারতেছো না, আমি শুভকে নিয়ে যাই। এতে বলার কি আছে, যা নিয়ে। শুভ, যাও তো মেহেরিনের সাথে, ওকে পছন্দ করে কয়েকটা কাপড় দেখে দাও তো। মেহেরিন মনে মনে বেশ খুশি হলো, কিন্তু রোকাইয়ার কাছে বিষয়টা কেন জানি ভালো ঠেকছে। সবসময় মেহেরিন শুভকে কেন সাথে নেয়, আবার মাঝে মাঝে কি যেন বলে। যখনই কোনো হোক শুভ তাকে সাহায্য, বিষয়টা রোকাইয়ার কাছে ঠিক ভালো ঠেকছে না। মেহেরিন দোকানে আসলো। দোকানদার কাপড় দেখাচ্ছে। মেহেরিন আবার গায়ের উপর দিয়ে শুভকে দেখাচ্ছে। এটা কি মানাবে আমাকে? খুব সুন্দর মানাবে। ওভাবে বলতেছো কেন? একটু দেখে শুনে ভালো করে বলো। উনি কি আপনার স্বামী হয় নাকি বয়ফ্রেন্ড? আমি ওর ফুপির ছেলে হই, আর সে আমার মামাতো বোন হয়। আচ্ছা ভাইয়া, আপনাদের ট্রায়াল রুমটা কোন দিকে? মেহেরিনকে দোকানদার ট্রায়াল রুমটা দেখিয়ে দিল। মেহেরিন শুভকে টেনে নিয়ে এলো সেদিকে। বিষয়টা রোকাইয়ার চোখে এড়ালো না। শুভকে টেনে ট্রায়াল রুমের ভেতরে ঢোকালো মেহেরিন। এটা কি হলো?
এখন কেউ দেখলে কি মনে করবে? ছাড়েন, আমি বের হব। কেউ দেখলে সমস্যা হবে। এই তোর কোন কালের বোন লাগি না আমি? তোর কি মাথার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে নাকি? এটা কোন ধরনের ব্যবহার শুনি? আর হ্যাঁ, আপনি আমার মামাতো বোন হন, এটাই সত্যি। তোর সাথে যে আমার প্রেম ছিল সেটা কি ভুলে গেছিস? কেন রে, প্রেমিকা বললে কি তোর জাত যেত? আপনার সাথে আসাটাই ভুল হয়েছে আমার। পথ ছাড়েন, কেউ না কেউ এসে গেলে সমস্যা হবে। এমন ছটপট করছিস কেন আমার সাথে থাকলে? আগে তো এরকম করতি না, এখন কি আমার শরীর বেলের কাটায় আছে নাকি? মেহরিনের কথা শুনে রাগ হচ্ছে খুব শুভর। মামা বাড়িতে এসে একটু শান্তিতে থাকবে, কিন্তু তার আর হচ্ছে কই। অনেক জোরে জোরে পর মেহরিন শুভকে ছাড়লো। শুভ ট্রায়াল রুম থেকে বের হলো। উফ, এতক্ষণেই সে বেঁচে গেল। একেবারে ঘেমে গেছে শুভ। টি শার্টটা নিচের দিকে টেনে ঠিক করতে করতে সামনে যাবে দেখলো, খুবই ভয় পেয়ে গেল। এইবার বুঝি সত্যি বিপদ ডেকে এনেছে শুভ আর মেহরিন। ট্রায়াল রুম থেকে বের হয়ে সামনে যাকে দেখলো তাকে দেখে শুভ অনেকটা ভয় পেল, কারণ তার সামনে আছে রুকাইয়া। শুভ এবার আস্তে করে রূপের কাছে গেল। রুকাইয়া চারিদিকে তাকিয়ে কাকে যেন খুঁজতেছে। হঠাৎ পেছনে ঘুরে দেখে শুভ দাঁড়িয়ে আছে। মাত্র তো এদিকে দেখলাম, তুমি নাই, হঠাৎ কথা থেকে বের হলে? আপু, আমি তো ওইদিকে দাঁড়িয়েছিলাম। কিন্তু মেহেরিন কোথায়, তাকে তো দেখতেছি না। ওই তো ট্রায়াল রুমে গেছে, এই জন্য তো এখানে দাঁড়িয়ে আছি। রুকাইয়া শুভর রূপ কথা কেন জানি বিশ্বাস করতে পারতেছে না, তাই সেখানে দাঁড়িয়ে থাকলো রুকাইয়া। একটু পরে মেহরিন ট্রায়াল রুম থেকে বের হলো। মেহরিনকে দেখে একটু সন্দেহ সৃষ্টি হতে থাকলো। আপু, এমন করে কি দেখতেছো? না কিছু না, এবার চলো যাওয়া যাক, সবার হয়েছে। এবার রুকাইয়া শুভর পাশে বসলো, অপর পাশে বসলো মেহরিন, আবারও তাদের পেছনে মাহমুদা। সবাই বাড়িতে এসে আবারও বিয়ের সব কিছু দেখা শুরু করে দিল। মাহমুদার সব কাজিনকে ডাকলো। আপু, কতদিন হলো লুকোচুরি খেলি না, চলো না আজকে লুকোচুরি খেলি। আমিও তো চলে যাব, বিয়ে হলে খেলাই যায়। তোমরা কি বলো সবাই? হ্যাঁ আপু, চলো আজকে খেলি, বিয়ে হলে তো চলে যাবে তুমি। কি রে মেহেরিন, তোরা দুজন খেলবি না? আমি তো 100 বার খেলবো, লুকাচুরি খেলতে আমার ভালো লাগে। মাহমুদা প্রথমে চোর হলো, চোখ বন্ধ করে একে একে 100 গুনতে থাকলো। শুভ যে দিকে লুকাতে যাচ্ছে সেদিকে মেহেরিনও যাচ্ছে। শুভ আলমারিতে গিয়ে লুকালো, শুভর সাথে মেহেরিনও আলমারিতে ঢুকলো। মেহেরিনকে দেখে শুভ যখন বের হতে যাবে, এখন বের হয় না, সমস্যা হবে, শেষে তুমি আবার চোর হবে। বলে হব, কিন্তু আপনার সাথে এখানে আমি এভাবে থাকতে পারবো না। কেন? আগে তো খুব গায়ে গা লাগিয়েছিলে, এখন সমস্যা কোথায় শুনি? দেখেন, আমি আগের কোনো কথাই আর মনে করতে চাই না, ওইসব নিয়ে ভাবতেও চাই না আমি। কেন ভাবতে চাও না? আর কি এমন সমস্যা যে আমার থেকে দূরে দূরে থাকো? দেখেন, আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না, সরেন তো, আমার এখানে থাকতে দম বন্ধ হয়ে আসতেছে। শুভ, আজকে তোমাকে আমি কোনোভাবেই যেতে দেবো না। তোমাকে আজ বলতেই হবে কেন আমার থেকে দূরে থাকো, কেন আমার সাথে তুমি কথা বলো না। দেখেন, অহেতুক কোনো কথার উত্তর আমার কাছে নেই, আর এ ধরনের খেলা আমি খেলতে চাই না। সরেন, বের হব আমি। শুভ, জোরাজোরি করবে না বলে দিয়েছি, আজকে আমাকে বলতেই হবে, না হলে বের হতে দেবো না। শুভ জোর করে মেহেরিনকে তার কাছ থেকে ছাড়িয়ে নিল। তাড়াহুড়ো করে বের হলো শুভ। বের হয়েই দেখে আলমিরার সামনে দাঁড়িয়ে আছে রুকাইয়া। শুভ আর রুকাইয়াকে কোনো না বলে চলে গেল নিজের রুমে। মেহেরিনও বের হয়ে দেখে রুকাইয়ার সামনে। রুকাইয়া যা বোঝার বুঝে গেছে, তাই রুকাইয়া মেহেরিনকে টেনে ধরে তার ঘরে নিয়ে গেল। শুভর সাথে আলমারিতে কি করছিলি তুই? কি আবার করবো, দুজনে আলমারিতে লুকিয়েছিলাম। কিন্তু আমি তোদের দুজনের সব কথা শুনেছি, আসল সত্যিটা কি সেটা বলতে বলছি। আপু, আমরা তো লুকিয়েছিলাম, আর কেন বলি নাই আমরা? কি বলছিস আর কি বলিস নাই সব শুনেছি, আসল ঘটনা কি সেটা বল আমাকে। আপু, প্রমিস করো সব শোনার পর কাউকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আপু, শুভর সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু আমি সত্যি জানতাম না শুভ আমাদের ফুপির ছেলে হয়। তার মানে সেদিন যার কথা শুভ বলছিল সেটা তুমি, তাই তো? হ্যাঁ আপু,
কিন্তু তোদের সম্পর্ক ভাঙলো কি করে? 5 বছর পেছনে যাই। শুভ খুব মেধাবী আর ভালো ছাত্র। শুভ একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে। শুভর বয়স তখন 22 বছর হবে, পড়াশোনা শেষের দিকে বলা চলে। এবং শুভ কি নিয়ে যেন গবেষণা করে আর কি একটা বিষয়ে কাজ করে ভার্সিটিতে। সেখানে একটা কলেজে ইন্টারে পড়াশোনা করতো মেহেরিন। মেহেরিন আবার ছোটবেলা থেকেই প্রায় নানা বাড়িতেই থাকতো। সেখানেই দুজনের প্রেমের সম্পর্ক হয়। প্রথমে অবশ্য মেহেরিন শুভকে দেখে পছন্দ করে আর তার বান্ধবী সেতু দ্বারা প্রেম নিবেদন করে। কি ব্যাপার, আজকে তুমি এই ঢিলা শার্ট পরে এসেছো কেন? চোখে চশমা দিয়েছো, শার্টের হাতাটা ফোল্ড করে রাখতে পারো। কিরকম ইন করেছো? তোমার বয়স্ক লোকদের মতো দেখা যাচ্ছে তোমাকে। আমার তো এইভাবে থাকতেই ভালো লাগে, আর তোমার শাসনও আমাকে খুব ভালো লাগে। তোমাকে নিয়ে না আর পারি না আমি। এমন সময় মেহেরিনের বান্ধবী সেতু কর্ণামালা আসলো। এসেই তারা শয়তানি শুরু করে দিল শুভর সাথে। আমার দাদিমা বলে মন খারাপ করে থাকলে শরীর মন দুটোই নষ্ট হয়ে যায়, তাই সব রকম পরিস্থিতিতে হাসতেই হবে, আর হাসলে মনটা ফ্রেশ থাকে। ভাইয়া আপনিও না এত বড় হয়েছেন, পড়াশোনা করেন, ভালো ছাত্র আপনি, সেই কিনা ছোট বাচ্চার মতো দাদিমার কথা শুনেন। তোমরা তো সবাই জানো দাদিমা আমার একমাত্র অভিভাবক, আর আমার দাদিমা কোনোদিন ভুল বলে না। শুভকে বলতে বাকি যেতে দেরি করলো না। শুভ যাবার পর মেহেরিনের সব বান্ধবী হাসতে লাগলো। এটা তোরা কি করলি? দেখ কিভাবে রাস্তা পার হচ্ছে, যদি কোনো অঘটন ঘটে। এরকম একটা গাদা মার্কা ছেলের সাথে কেমনে প্রেম করিস? দেখেছিস মাথায় কত তেল দিয়েছে? বর্তমান যুগের শহরের ছেলে কি এরকম হয়? শো কিন্তু অনেক ভালো ছেলে, সেটা দেখলি? শোন বান্ধবী, তোমরা এমন কোনো কাজ করো না যাতে আমাদের সম্পর্কটা নষ্ট হয়। তুই হলি আমাদের আদরের বান্ধবী, তোকে কি কষ্ট দিতে পারি আমরা? এর মাঝে সবার জন্য ফুচকা নিয়ে আসলো শুভ। সবাই ফুচকা নিয়ে খাওয়া শুরু করলো। এটা আজকের ঘটনা না, প্রায় সময়েই কাহিনী করে মেহেরিনের বান্ধবীগুলো। এই তো সেদিন রাতে মেহেরিনের গ্রুপ স্টাডি করার জন্য কনার বাসায় যায়। সেখানেই আবার মালা বলে মেহেরিনকে বলে শুভকে ফোন করে রাতের মধ্যে আমাদের সবার জন্য বিরিয়ানি আনতে বল। বেচারা শুভ কনকনে শীতের মধ্যেও বিরিয়ানি নিয়ে যায়। কাজটা কি ঠিক হলো আমাদের? বাইরে কত কুয়াশা পড়ছে আর কি ঠান্ডা বাতাস, এর মাঝে এই বিরিয়ানি নিয়ে আনা কি ঠিক হলো? তুই এত চাপ নিতেছিস কেন? জানিস না শুভ তোকে কতটা ভালোবাসে? এখানেই কিন্তু আমার ভয় হচ্ছে, এরকম বেশি চাপ দিলে আবার হারিয়ে না যায়। বেচারা কতটা কষ্ট পেল। কষ্ট পেলে কেমন লাগে সেটাই তো দেখতে চাই। মেহেরিন শুভকে যেটাই বলে শুভ সেটাই শোনে। যখন বান্ধবীরা থাকি না তখন শুভকে দেখলেই জড়িয়ে ধরে মেহেরিন। মাঝে মাঝে গালে চুমও দেয়। শুভ কতবার মানা করেছে কিন্তু মেহেরিন সেসব শোনে না। তাই তো সেদিন আবার মেহেরিনের এক বান্ধবী শুভকে প্রপোজ। দেখো শুভ, মেহেরিন তোমাকে ভালোবাসে না, ওর বান্ধবীগুলো যা বলে মেহেরিন তাই করে, আর তোমাকে বোকা ভেবে কি রকম নাচায়। সেটা তোমাকে বলতে হবে না, আমি তো জানি মেহেরিন আমাকে কতটা ভালোবাসে। আজকে প্রমাণ নেই বলে ফিরিয়ে দিতেছ আমাকে, একদিন ঠিকই প্রমাণ নিয়ে হাজির হব। দেখো আমি শুধু মেহেরিনকে ভালোবাসি, এর মাঝে তুমি বাংলা সিনেমার রিনা খান আর ববি হতে এসো না। কি নেই আমার মাঝে? আমি কি মেহেরিনের থেকে কম সুন্দর? আমি তার থেকে দেখতে, চলতে, কথাতে খুব খারাপ? তুমি মেহেরিনের থেকেও খুব ভালো, খুব সুন্দর, কিন্তু আমার মেহেরিনকে ভালো লাগে। একদিন আফসোস করবে বলে দিলাম। ইতিকে দেখে সেখানে এগিয়ে আসলো মেহেরিন, কিন্তু মেহেরিন সেখানে তাদের কাছে আসার আগে ইতি চলে গেল। মেহেরিন খুব রেগে শুভর কাছে আসলো। তোমাকে না মানা করেছি ইতির সাথে কথা বলবে না? এতক্ষণ ইতির সাথে কি এমন কথা বললে? রাগ করো কেন? জানোই তো কি বলতে বারবার আমার কাছে আসে ইতি। ওর সাথে এরপর আর কথা বলবে না, বুঝলেন? কিন্তু ইতি আজকে কি বললো সেটা বলো তো শুনি। বলতেছে তুমি নাকি আমাকে ভালোবাসো না, তোমার বান্ধবী যা বলে তুমি নাকি তাই করো। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো মেহেরিন? তুমি ছাড়া আমার দেখে প্রাণ থাকে না। হ্যাঁ, আমার বান্ধবীগুলো তোমার সাথে মজা করে, তার মানে এই নয় যে তোমাকে তারা পছন্দ করে না। আসলে ওরাও চায় তুমি একটু ভালো করে থাকো। কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো তুমি?
মরে যাব তবুও ছাড়বো না তোমাকে আমি। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। বলে মেহেরিন শুভকে জড়িয়ে ধরলো। শুভ মেহেরিনকে জড়িয়ে ধরলো। সেখানে পাশেই কিছু বখাটে ছেলে ছিল। তারা অনেক বাজে কথা বলল, কিন্তু শুভ তাদেরকে কোনো কিছু না বলে সেখান থেকে সরে আসলো। শুভ কোনো ঝামেলা পছন্দ করে না, তাই নিজে থেকে সরে গেল। আজকে শুভ মেহেরিনকে নিয়ে তার দাদিমার কাছে গেল। শুভর দাদি মেহেরিনকে দেখে খুব খুশি হলো। তোমার কথা শুভ অনেক বলেছে আমাকে। আজকে তোমাকে দেখে খুব ভালো লাগলো আমার। শুভ আপনার কথা সবসময় আমাকে বলে। শুভ ছোট থেকে বাবা মায়ের ভালোবাসা পায়নি, আমি যতটুকু পেয়েছি ভালোবাসা দিয়েছি। কোনোদিন আমার নাতিকে কষ্ট দিও না। শুভর চোখে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি। দাদিমা, আপনাকে কথা দিতেছি, শুভকে কখনো ছেড়ে যাব না, কষ্ট দেব না। শুভর মতো এত ভালো ছেলে কোথাও পাবো না আমি। তোমার কথা শুনে শান্তি পেলাম মনে। এবার মরে গেলেও আর কষ্ট থাকবে না। তোমার কাছে আমার শুভ ভালো থাকবে। কিন্তু শুভর বাবা মা মারা গেছে কিভাবে? শুভর দাদা আর্মি অফিসার ছিল, শুভর বাবাও আর্মি অফিসার ছিল। তারা দুজনেই পার্বত্য জেলায় থাকতো। তাদের সাথে প্রায় সময় মিয়ানমারের কিছু সন্ত্রাসী আর তাদের কিছু সংগঠনের বাহিনীর সাথে লেগেই থাকতো। সেই শত্রুতার জের ধরে বোমা মেরে সবাইকে মেরে ফেলে। অবশ্য সেদিন আমি আর শুভ ক্যান্টনমেন্টের ভিতরে ছিলাম, তাই আমরা বেঁচে যাই। আপনারা ক্যান্টনমেন্টে থাকলে ওরা কোথায় ছিল? শুভর দাদা, মা, বাবা, আমার মেয়ে, তার স্বামী, ওরা একটা কাজে শহরে যাচ্ছিল। পাহাড়ি এলাকায় রাতে ফেরার পথে তাদের উপর আক্রমণ করে, আর তখন থেকেই শুভকে নিয়ে বেঁচে আছি। তাই তো আপনার মতো শুভর মুখেও সবসময় হাসি থাকে। একেবারে আপনিও যেমন হাসেন, শুভও তেমন হাসে। সেদিন শুভর দাদির সাথে ভালো একটা সময় কাটায়। শুভদের সম্পর্ক অনেক কিছু জানতে পারে। এভাবে সুন্দর সময়গুলো যাচ্ছিল শুভ আর মেহেরিনের। মেহেরিন শুভর ছোট ছোট ইচ্ছে আবদারগুলো রাখে। শুভ মেহেরিনের কথা মতো চলে, যা বলে তাই শুনে। হঠাৎ একদিন শুভর বান্ধবীরা মিলে একটা বুদ্ধি আঁটলো, কিন্তু এটাতে কোনো মতে সায় দিতেছিল না মেহেরিন। দোস্ত, এবার ওই শেষ, আর এই কাজটা করলে দেখতে পাবো শুভর মন খারাপ হলে দেখতে কেমন লাগে। দেখ, আমি এটা পারবো না। সত্যি শুভ ভীষণ কষ্ট পাবে। শুভ আমাকে বিশ্বাস করে। কোনো হবে না বান্ধবী, আর আমরা তো আছি। কোনো হলে আমরা শুভকে তখন সব সত্যিটা বলে দেব। আরেকবার ভেবে দেখ, শুভর কিছু হলে কিন্তু আমিও বাঁচবো না। শুভকে এভাবে কষ্ট দেওয়া, প্র্যাঙ্ক করাটা ঠিক হবে না। মেহেরিন শুভকে ফোন করে জানালো তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে চায়। শুভ যেন এই ঠিকানায় আসে, আর মেহেরিন না আসা পর্যন্ত যেন শুভ চলে না যায়। এমনভাবে বলল সত্যিই মনে হয় মেহেরিনের বিয়ে। ওরা সব বান্ধবীরা 3 দিনের জন্য তাদের এক বান্ধবীর বোনের বিয়েতে গেল। এসে তারা সিসি ক্যামেরাতে দেখবে। শুভ সব শুনে পাগলামি শুরু করে দিল। সারা রাত জেগেছিল শুভ সকালের অপেক্ষায়। পরদিন শুভ খুব সকালে তার দাদিকে কোনো কিছু না বলে ব্যাগ গুছিয়ে চলে যায়। মেহেরিনের বলা ঠিকানার জায়গায় গেল শুভ। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হলো, কিন্তু মেহেরিন আসলো না। পর 3 দিন 3 রাত সেখানে অনাহারে শুধু মেহেরিনের জন্য অপেক্ষা করলো। শুভ চেহারায় হারানোর ভয় চিন্তা গ্রাস করে খাচ্ছে। এরকম চেহারা কেউ কখনো দেখে নাই শুভ। যে মুখে হাসি থাকতো সেই মুখে কালো মেঘের ঘনঘটা। ঠিক সেই সময় তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। শুভ রাস্তার পাশে এক জায়গায় বসে পড়লো। সেই সময় ইতি সেখানে এসে হাজির। শুভর মাথার উপরে ছাতে ধরলো। শুভ মনে করেছিল মেহেরিন এসেছে, কিন্তু যখন দেখলো ইতি, মুখটা তার কালো হয়ে গেল। যার জন্য অপেক্ষা করতেছ সে তো তার বান্ধবীদের বোনের বিয়ে খেতে গেছেন। দেখো ইতি, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আর তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। জানি তো বিশ্বাস করবে না, তাই তো 3 দিন পর আসলাম, যাতে প্রমাণ সহ বিশ্বাস করাতে পারি তোমাকে।
এখন এখান থেকে যাও, তোমার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। এই নাও মোবাইল, তাহলে আসল সত্যিটা বুঝতে পারবে তুমি। ইতি জোর করে তার হাতে থাকা মোবাইলটা শুভকে দিল। সেই দিন যে কথাগুলো বলেছিল মেহেরিন আর তার বান্ধবী, সেই সব ভিডিও করেছে ইতি, কিন্তু সেখানে মেহেরিনের কিছু কথা ডাবিং করে ইতি। সব দেখে সব শুনে শুভ কেঁদে ফেলে। এখন কেন কান্না করতেছো? এখন কি বিশ্বাস হচ্ছে সব তোমার? আমার সাথে কেন এসব করতে যাবে মেহেরিন? আমি যে মেহেরিনকে খুব ভালোবাসতাম, মেহেরিন যে আমাকে কথা দিয়েছিল আমাকে ছাড়া সে বাঁচবে না। তোমার চোখের জল আমার সহ্য হচ্ছে না। সত্যি তো, এটাই তোমার মতো ছেলেকে ব্যবহার করেছে মেহেরিন। তার কাছে তোমার চেয়ে প্রিয় হলো তার বান্ধবীগুলো। আমার সাথে এরকম জঘন্য নাটক না করলেও পারতো। কত টেনশন আর কত চিন্তায় 3 দিন 3 রাত কাটলো আমার। আমি কতটা বোকা, তার প্রতিটা কথা বিশ্বাস করেছি। এখনো কি মেহেরিনকে ভালোবাসবে তুমি? এখনো কি মেহেরিনকে চাইবে তুমি? সেটা আর কোনোদিন হবার নয়। এতদিন ভুলছিলাম, তাই আজকে ঠকলাম আমি তোমার এই সময় পাশে থাকতে চাই শুভ। বন্ধু হিসেবে পাশে রাখো আমাকে। শুভ আর কোনো কিছু না বলে ব্যাগটা কাঁধে নিয়ে ঢুলতে ঢুলতে হাঁটতে লাগলো। হঠাৎ একটা ট্রাকে ধাক্কা দিতে ধরলে ইতি শুভকে টেনে সরিয়ে আনলো। যে যাবার সে গেছে, যে হারাবার সে হারিয়ে গেছে, তার জন্য তুমি মরবে নাকি? কি করব, কিছুই তো মাথায় ঢুকতেছে না। যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, এত আশা করলাম, সেই যদি না থাকে তাহলে আমি কেন থাকবো বেঁচে? মৃত্যু কি সমাধান? তোমাকে বাঁচতে হবে, তোমার জন্য, নিজের জন্য। চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিতেছি। ইতি শুভকে ধরে একটা গাড়িতে তুললো। শুভ সারা রাস্তা কান্না করছে। ইতি বারবার সান্ত্বনা দিচ্ছে, কিন্তু শুভ তা শোনেনি। যখন বাসায় ঢুকলো, শুভ চারিদিকে তার দাদিকে খুঁজতে লাগলো। শেষে তার দাদির রুমে ঢুকে দেখে বিছানায় শুয়ে আছে আর শরীরটা স্যালাইন যাচ্ছে। কাজের মহিলাটা তার পাশে বসে আছে। শুভ তার দাদিকে এরকম অবস্থায় দেখে খুব ভয় পেল। শুভ ব্যাগটা রেখে দাদির কাছে গেল। দাদিমা, কি হয়েছে তোমার? তোমার এমন অবস্থা কেন দাদিমা? এমন সময় চোখ পিটপিট করে খুললো শুভর দাদি। শুভ তার দাদির চোখ খুলতে দেখে জড়িয়ে ধরলো। দুজনেই কান্না করতেছে। শুভ তো মেয়েদের মতো কাঁদতেছে। দাদু ভাই, কোথায় ছিলি তুই? জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না? আমাকে তো বলে যেতে পারিস তুই। দাদিমা, মেহেরিন আমাকে ঠকিয়েছে। এর জন্য কাঁদতে হবে নাকি? আমি তো আছি আমার দাদু ভাইয়ের জন্য। দাদিমা, তুমি তো অসুস্থ, উঠতেছো কেন? আমার দাদু ভাই এসেছে, আমি তো সুস্থ হয়ে গেছি। শুভ তার সুখ দুঃখ সব শেয়ার করে দাদির কাছে। ইতির সাথে ওর দাদির পরিচয় করিয়ে দিল। সেদিনের পর শুভ প্রায় 1 সপ্তাহ বাসা থেকে বের হয়নি। ইতি প্রতিদিন এসে শুভর খোঁজ খবর নিয়ে যেত। শুভর সাথে বসে গল্প করত, সময় কাটাতো। ইতি যখন শুভর সাথে কথা বলতেছিল, সেই সময় শুভর দাদি একটা বড় ফটো নিয়ে আসে শুভর কাছে। এটা হচ্ছে তোর নানা, ইনি তোর নানি, এরা হলো তোর মামা, আর এটা হলো তোর ছোট খালা। যদি কোনোদিন তোর কাছে আসে কোনো বলে তাদের কথা শুনিস, আর যদি কোনোদিন সময় পাস তাদের সাথে সম্পর্কটা ঠিক করে নিস। এতদিন দেখাও নাই কেন দাদিমা? মনে করেছিলাম ওরা হয়তো কোনো একদিন আসবে, তাই দেখাই নাই। এখন তো বয়স হয়েছে, আর সব জানার দরকারও আছে তোর। এমন সময় একজন একটা খাম করে চিঠি দিয়ে গেল। শুভ চিঠিটা দেখে ভাবতেছে তাদের কোনো আত্মীয় নেই, তাহলে কে দিতে পারে। ইতি শুভর কাছ থেকে চিঠিটা নিয়ে পড়লো একটু জোরে। চিঠিটা পড়া শুরু হলো। ইতি শুভর দিকে তাকালো। শুভর মনটা খারাপ হয়ে গেল, কিন্তু শুভর দাদির মনটা ভরে গেল। দাদিমা, আমি সেনাবাহিনীতে চাকরি করতে পারবো না, আমার ভীষণ ভয় করে। সেনাবাহিনীতে চাকরি করবি, এটা তোর বাপ দাদার স্বপ্ন ছিল, তাই তো তোকে সেই মোতাবেক পরমাণু পরীক্ষা, বোম ডিফিউজ করা, এসব নিয়ে তো গবেষণা করলি। খুব ভয় করে যদি ফেটে যায় আর আমি মরে যাই। শুন দাদু ভাই,
তোর বাবা তোর দাদা সব সময় দেশ আর দেশের মানুষের জন্য কাজ করেছে, যাতে দেশের মানুষ শান্তিতে বাস করতে পারে। তাই তো সবাই আজও তোর দাদা তোর বাবার নাম মুখে নেয় সম্মানের সাথে। আমার যে ভয় হয় তোমাকেও যদি তাদের মতো হারিয়ে ফেলি। মনে করবি তুই একা, তোর জীবনে কেউ নাই। তুই মরলে কি আর তুই বাঁচলে কি, তাহলে দেখবি কোনো কিছু হারানোর ভয় থাকবে না। আর তোর দাদির দোয়া সব সময় তোর সাথে আছে। ইতি, একটু শুভকে বুঝো তুমি। দাদিমা ঠিক কথাই বলেছে শুভ। যদি কাজে থাকো, ব্যস্ত থাকো, তাহলে কোনোদিনও মেহরিনের কথা মনে পড়বে না। আমি জানি তুমি মেহরিনকে নিয়ে ভাবতেছ। দেখো শুভ, মেহরিন কোনোদিন তোমার ছিল না। তুমি একটা মোহের পেছনে পড়েছিলে এতদিন। হয়তো কষ্ট হবে, কিন্তু সব মানিয়ে নিব আমি ভীতু নই। আমিও আমার দাদার মতো বাবার মতো এদেশের সেনাবাহিনীতে কাজ করতে চাই, সম্মানের সাথে। ইতি, কথা দিতে হবে আমি কোথায় আছি, কি করতেছি, কোনো কথার উত্তর দিবে না মেহরিনকে। সেসব তোমাকে ভাবতে হবে না শুভ, আমি তোমার অপেক্ষায় থাকবো শুভ। তার ঠিক 2 দিন পর শুভ চলে যায়। শুভ ট্রেনিং শুরু হয়। সেই ভোরের আগে উঠতে হয় আর সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং চলে শুভর। আবার বোমা নিয়ে ক্লাস করতে হয়। বিয়ে বাড়ি থেকে সেই মেহরিন সোজা চলে যায় তাদের গ্রামের বাড়িতে, বাবা মায়ের কাছে। সেখানে কয়েকদিন থাকার পর আবারও শহরে নানা বাড়িতে আসে। হঠাৎ যখন তারা শুভর কথা মনে পড়ে, তখন মেহরিন তার বান্ধবীর কাছে যায়। এই, তোর এতদিন পর আসার সময় হলো? আর বলিস না, বাড়িতে গিয়ে অনেকদিন পর সব কাজিন সহ একসাথে হলে যা হয় আর কি। চল না সিসি ক্যামেরা দেখি শুভ এসে কি কি করেছে। এত অস্থির হচ্ছিস কেন? একটু সবুর কর, সবাই তো দেখবো। ওরা সবাই গেল সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখার জন্য। 3 জনই একসাথে বসলো দেখার জন্য। প্রথম 2 দিন 2 রাতের ভিডিওতে তেমন কোনো করে নাই শুভ। পরদিনের ভিডিওতে দেখে সবাই অবাক, কিন্তু হঠাৎ করে ইতি আসলো মোবাইলে দেওয়া ট্রাকের ধাক্কা থেকে বাঁচানো। এসব দেখে সবাই ভয় পেয়ে যায়। মেহরিন সাথে সাথে তার মোবাইল চালু করে শুভকে ফোন করে, কিন্তু বারবার শুভর নাম্বার বন্ধ ফোন তো বন্ধ বলেছে, কিছুই তো মাথায় ঢুকছে না। চল তাহলে শুভর বাসায় যাই, আমার মনে হয় অনেক বেশি করে ফেলছি। আর দেরি করা ঠিক হবে না, অনেক আবেগ। কিন্তু শুভর যদি কোনো কিছু করে বসে। তারা আর দেরি করলো না, সোজা শুভর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাসায় পৌঁছে দেখে বাসায় তালা মারা। আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে পেল শুভ দাদি নাকি মারা যাবার পর আর কেউ এখানে থাকে না। এমনকি শুভ কোথায় গেছে, কি করছে তাও জানে না। শুধু তাই নয়, শুভ নাকি তার দাদির মৃত্যুতে বাসায় ছিল না। সব শুনে মেহরিন সেখানেই কান্না করতে লাগলো। কাঁদিস না বান্ধবী, আমাদেরকে এখন শুভর খোঁজ করতে হবে। আমরা এমন করবো না বান্ধবী, তবু তুই চুপ কর। আমরা সবাই মিলে এখন শুভকে খুঁজবো। কোথায় পাবো এখন শুভকে? এত বড় শহরে কোথায় আছে শুভ? কেউ কি জানে? তোমাদের বারবার মানা করলাম, তোরা শুনলিও না। হ্যাঁ তো মনে পড়েছে, আর শুভকে মোবাইল দেওয়াও দেখলাম আমি। এখানে তো কোন খাপলা আছে নিশ্চয়ই। চল আগে ইতিকে ধরে পরে সব তথ্য পেয়ে যাব। সবাই ইতির জন্য অপেক্ষা করতেছে কলেজের মাঠে। ইতি মনে মনে গান গাইতে গাইতে কলেজে ঢুকলো। ইতিকে দেখে সবাই ইতির কাছে এগিয়ে গেল। সবাই দেখে ইতি মুচকি হাসতে লাগলো। ইতি, বল শুভ কোথায়? আমি কি করে জানবো শুভ কোথায়? আমরা সিসিটিভি ক্যামেরাতে সবকিছু দেখেছি, বল শুভ কোথায়? সব যখন দেখেছিস তাহলে আমাকে কেন জিজ্ঞেস করতেছিস? ইতি, ভালো হবে না, বলে দিতেছি কিন্তু। ইতি, বল শুভ কোথায়? আর মোবাইলে শুভকে কি দেখিয়েছিস যে শুভ শুধু কেঁদেছে? ইতি এবার সত্যি ভয় পেয়ে গেল, কিন্তু মনে মনে শয়তানি বুদ্ধি ঠিকই করলো। ভয় পাওয়ার ঢং করে বলতেছে সে, তোমরা তো জানো আমিও শুভকে পছন্দ করি। তাই সেদিন যখন তোমরা প্রাঙ্ক করার কথা বলছিলে
সেসব ভিডিও করে আর সে ভিডিওটা শুভকে দেখাই। পরে শুভকে অনেক বুঝিয়েছি কিন্তু আমার কথা বিশ্বাস করে নাই। তুই এই কাজটা কেন করতে গেলি? আর শুভ এখন কোথায় সেটা জলদি বল। বললাম তো পছন্দ করি তাই সুযোগ খুঁজতেছিলাম, কিন্তু শুভর একটাই কথা, সে মেহরিনকেই ভালোবাসে। পরে শুভকে বাসায় নেই আমি। বাসায় গিয়ে দেখি শুভর দাদি মারা গেছে, কারণ শুভ না বলে 3 দিন পালিয়েছিল সেই টেনশন। আরে বাবা, কবে মারা গেছে সেটা আমরা আগে জানতাম নাকি? পরে বাসায় ঢুকে দেখতে পাই বিছনায় শুয়ে আছে, মানে ওই অবস্থায় মারা গেছে, বুঝলি? সেদিনের পর শুভ নানাবারের লোক এসে শুভকে নিয়ে যায়, কিন্তু আমি সেসব সময় ছিলাম না, তাই জানতে পারি না কোথায় শুভর নানার বাড়ি। এদিন থেকে সবাই শুভকে খুঁজতে থাকে। শুভর ভার্সিটিতে যায়, বন্ধুদেরকে বলে, কেউ শুভর খবর দিতে পারে না। প্রায় 10 মাস ট্রেনিং শেষে শুভ সেই পার্বত্য জেলায় পোস্টিং পায়। শুভ সহকারী হিসেবে থাকে একজন মাঝবয়সী লোক। শুভ অবশ্য তাকে আদর করে ধনীরাম বলে ডাকে। তারা একদিন এক উপজাতির বাড়িতে বোমের সন্ধান পায়। আসলে মিয়ানমারের সন্ত্রাসী সেটা সেখানে রাখে যাতে বাঙালির দোষ হয়। খবর পেয়ে একটা সেনাবাহিনীর ইউনিট চলে আসে, চারিদিকে একটা মার্ক করে রাখে যাতে কেউ সেই মার্কের ভিতরে ঢুকতে না পারে। বাড়ির থেকে নেমেই শুভ সেখানে গেল, সাথে ধনীরামও তো আছেই। ধনীরাম, আমার জন্য 1 গ্লাস গরম পানি নিয়ে আসো, আমি তো আর্মি ড্রেস পরে আছি। ধনীরাম, আর তুমি বোম থেকে রক্ষা করা পোশাক পরেও ভয় পাচ্ছ? বেশি কথা বললে আর গরম পানি না আনলে কিন্তু বোম এখানে ফাটিয়ে দিব বলে দিতেছি। ধনীরাম এবার আগুন জ্বালিয়ে গরম পানি করলো। আপনারা তো জানেনই, সেনাবাহিনী প্রয়োজনীয় সব জিনিস তাদের সাথেই রাখে। শুভ গরম জলে মুখ দিতেছে আর একটা করে তার প্লাস দিয়ে কেটে দিতেছে। যতবার কাটতেছে তার ততবার ধনীরাম ভয়ে কাঁপতেছে আর লুকানোর জন্য জায়গা খুঁজতেছে। আশেপাশে সব মানুষ মার্ক করা জায়গায় আরো দূরে থেকে সব দেখতেছে। শুভ প্রায় সময় বোমা ধ্বংস করে, কত রকমের বোমা ধ্বংস করেছে, কিন্তু শুভ ধনীরামকে সব সময় তার সাথে রাখে। শুভ সব সময় মনে করে সে দুনিয়ায় একা, তার কেউ নাই। তাই তো তার ভয় করে না, হাত কাঁপে না, সেফটি পোশাকও পরে না। রোকায়া এতক্ষণ ধরে সব কথাই শুনল মেহেরিনের। রোকায়া অন্তত এটা বুঝতে পারলো মেহেরিন এখনো শুভকে ভালোবাসে। রোকায়া লক্ষ্য করলো মেহেরিনের চোখে এখনো জল। মেহেরিনকে বুকে টেনে নিল রোকাইয়া। এর মাঝে মাহমুদা চলে এসেছে আর ওদেরকে দেখে ফেলেছে। আপু, তাহলে তোমাদের দুজনের মধ্যে চোর কে হবে এখন? এখন আর খেলবো না, তুই যা, এখন তোর আপুর সাথে আমার একটু কথা আছে। মাহমুদা মন খারাপ করে চলে গেল। সে ভেবেছিল একটু সময় করে শুভর সাথে কথা বলবে, কিন্তু সেটা আর হলো না তার। কাঁদিস না, আর সব তো শুনলাম, তোর তো এখানে কোনো দোষ নাই। কিন্তু আপু, আমি এখানে এসে শুভকে দেখে অবাক হয়েছি। তারা তো পরিবর্তন, আবার মারামারি করলো, আমি বেশ অবাক হয়েছি। আর শুভর সাথে যখনই কথা বলতে যাই শুভ আমাকে এড়িয়ে চলে। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। হয়তো শুভর মনে বিশাল অভিমান জমে আছে। আমি তো সুযোগই পাচ্ছি না ওর অভিমানটা ভাঙানোর। এখনো শুভকে ভালোবাসিস তুই? কোনো কিছু বুঝো না আপু তুমি। ভালো না বাসলে কি বারবার শুভ শুভ করতাম আমি? আচ্ছা, আমি শুভকে বলে দিব, কেমন? এখন আর কাঁদিস না তুই। আজকে রোকাইয়ার গায়ে হলুদ হচ্ছে। সব মেয়েরা হলুদ শাড়ি পরেছে, সব ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে। দেখতে খুব ভালো লাগছে। একে একে সবাই রোকাইয়াকে হলুদ মাখিয়ে দিতেছে, শুধু একদিকে সরে আছে শুভ। সেটা অবশ্য আগেই খেয়াল করেছে মেহেরিন, কিন্তু সেই সুযোগটা কাজে লাগালো মাহমুদা। হাতে হলুদ নিয়ে শুভর 2 গালে লাগিয়ে দিল। শুভ হলুদ নিয়ে মাহমুদাকে ধাওয়া করলো। মাহমুদা দৌড়াতে দৌড়াতে তাদের ঘরে ঢুকলো, শুভ ঘরে ঢুকলো। দেখেন শুভ, ভালো হবে না বলে দিতেছি। আমাকে হলুদ লাগানোর আগে বুঝি মনে ছিল না? এবার পালাবে কোথায় তুমি?
দেখেন এগিয়ে আসবেন না বলে দিতেছি শুভ। শুভ এক পা দুপা করে মাহমুদার দিকে এগিয়ে যেতে লাগলো। মাহমুদা পেছনে যেতেই খাটে পড়ে গেল। শুভ এগিয়ে যেতেই হঠাৎ উষ্টা খেলো আর ধরাম করে মাহমুদার উপর পড়ে গেল। মাহমুদা অপলক দৃষ্টিতে শুভকে দেখতেছে। শুভ তো বোকা বনে গেল। আসলে কি জন্য আর হলো কি? মেহেরিন পেছনে ঘুরে দেখে শুভ নেই, তাই সে খুঁজতে খুঁজতে আসলো ঘরের দিকে। মাহমুদা শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে হাসতে হাসতে দৌড়ে ঘর থেকে বের হলো। দরজার কাছে দেখে ওর আপু একটু থেকে আবারও লজ্জা মুখ করে হাসতে হাসতে বের হলো। মেহেরিনও ঘরে ঢুকে দেখে শুভ। মেহেরিন তো একটা খটকা ছিল প্রায়, কেমন সন্দেহের দৃষ্টিতে তাকালো শুভর দিকে। হঠাৎ মেহেরিন আসতেই শুভ অবাক হলো। ঘরের মধ্যে তোমরা দুজন কি করছিলে শুনি? মাহমুদাকে হলুদ মাখিয়ে দেওয়ার জন্য এসেছিলাম। তোমাকে দেখলাম একাই দাঁড়িয়েছিলে, হঠাৎ কি হলো যার কারণে মাহমুদাকে হলুদ মাখানোর জন্য ঘরের ভিতরে আসতে হবে? মাহমুদা আমার লাগে হলুদ মাখিয়ে পালিয়ে এসেছিল, যার কারণে এখানে আসা। আমরা এতগুলো মানুষ থাকতে মাহমুদার পিছনে পড়তে হলো কেন? নাকি মনে মনে অন্য কোনো ধান্দা ছিল? দেখেন মিস মেহেরিন, মুখ সামলে কথা বলবেন। আপনি যেটা ভাবছেন তার কিছুই না, বুঝলেন? সরেন সামনে থেকে। সব বুঝে গেছেন, আমাকে আর বোঝাতে হবে না, আমি এগুলো শেষ দেখেই ছাড়বো। মেহেরিনের মন খারাপ করে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকলো সন্ধ্যা পর্যন্ত। সবাই যখন বাইরে আনন্দ করতেছে তখন মেহেরিন ঘরে কান্না করতেছে। রুকায়ার চোখ বারবার মেহেরিনকে খুঁজতেছিল, কিন্তু কোথাও পেল না মেহেরিনের দেখা। হলুদ মাখানো শেষ হলে রুকায়া গোসল করে মেহেরিনকে খুঁজতে খুঁজতে তার ঘরে গেল। ঘরে ঢুকে দেখে মেহেরিন কেঁদে কেঁদে চোখ মুখ লাল করেছে। এমনি ফর্সা সে, তার উপরে এতক্ষণ কান্না করেছে কে জানে। কি রে মেহরিন, এভাবে ঘরের দরজা বন্ধ করে বসে বসে কাঁদছিস কেন? কেউ কি কোনো কিছু বলেছে তোকে? না আপু, কেউ কিচ্ছু বলেনি। কেউ কোনো না বললে এভাবে কাঁদছিস কেন তুই? মেহরিন এবার রুকায়াকে জড়িয়ে ধরলো। রুকায়া মেহরিনের পিঠে হাত বুলিয়ে দিতে থাকলো। হঠাৎ করেই আবারও কান্না শুরু করে দিল মেহরিন। আমাকে বলবি তো কি হয়েছে তোর? আমাকে কোনো না বললে বুঝবো কি করে? আর এভাবে কান্না করলে কি হবে? আপু, শুভে মনে হয় মাহমুদের সাথে সম্পর্ক রেখেছে, আমি নিজে চোখে দেখেছি। এসব তুই কি বলতেছিস? হ্যাঁ আপু, আমি নিজে দেখেছি। মাহমুদের লজ্জা ভাব করে হাসতে হাসতে ঘর থেকে বেরোলো, আর সেই ঘরে শুভও ছিল। তোর কথাও আবার ভুল হচ্ছে না তো? ভুল হবে কেন? আচ্ছা আপু, কেউ কাউকে হলুদ লাগানোর জন্য ঘরে ঢোকে? মানে? আপু, শুভ নাকি মাহমুদকে হলুদ লাগানোর জন্য ঘরে গিয়েছিল। এটা কি বিশ্বাস করার মতো কথা? আমরা এতগুলো মানুষ থাকতে কারোর গালে হলুদ মাখিয়ে দিল না। শুভর কি এমন হলো যার কারণে সে মাহমুদকে হলুদ মাখিয়ে দিবে? আচ্ছা চুপ কর এখন তুই। এবার আমার সাথে আয়, আমরা আগে মাহমুদার কাছে যাই, তখন সত্যি মিথ্যা সব জানতে পারবো। মেহরিনের হাত টেনে নিয়ে মাহমুদার কাছে গেল। মাহমুদা তখন কাজ করতেছিল। রুকায়া মেহরিনকে দেখে কাজ থামিয়ে আবারও কাজে মনোযোগ দিল সে। মাহমুদা, তখন শুভ কেন ঘরে ঢুকেছিল তোর সাথে? আর বলো না আপু, শুভ এক কোনায় দাঁড়িয়ে আমরা সবাই মজা করতেছি, সেই সুযোগে আমি শুভর গালে হলুদ মাখিয়ে দেই দৌড়। শুভ দৌড়ে ঘরে ঢুকে, কিন্তু হলুদ দিতে পারে না। আমি আবারও পালিয়ে চলে আসি। এই তুই কি শুভর বড় নাকি যে ওর নাম ধরে কথা বলছিস? এখন থেকে শুভ ভাইয়া বলে রাখবি, বুঝলি? তোমারও তো বড় হয়, তাহলে তুমি কেন ডাকো না? আমি কোনো ভাইটাই বলতে পারবো না। দেখে চপ কত বড় বেয়াদব একটা। জানিস তো কিরকম জেদিও। আচ্ছা বাদ দে, চল এবার সব তো শুনলি, অহেতুক কান্না করলি। এবার রুকায়া মেহরিনকে নিয়ে শুভর কাছে গেল, কিন্তু গিয়ে দেখে শুভ কার সাথে যেন খুব সিরিয়াস হয়ে কথা বলতেছে। কথা বলতে বলতে বাড়ির ভেতরে গেল শুভ। সেখানে সবাই উপস্থিত আছে। রুকায়া ভাবলো মেহরিনের সাথে সম্পর্কটা ঠিক করে দিতে, কিন্তু কিসের কি। শুভ বাড়ির ভেতরে সবার কাছে আসলো। কি রে নানু ভাই, কোনো কিছু বলবি নাকি? কি শুভ, কোন বলবে আমাদেরকে? মামা কেউ না জানো, আপনি তো জানেন আমি সেনাবাহিনীতে চাকরি করি। হ্যাঁ সেটা তো জানলাম,
তোকে রুকাইয়ার বিয়ার কথা বলতে গিয়ে। মেহরিন এবার আকাশ থেকে পড়ল। ওর বাবা তো এমনিতেই সেনাবাহিনীর চাকরি করে, কাউকে পছন্দ করে না, মানে কোনো ছেলেকে যার সাথে মেয়ে বিয়ে দিবে। আর শুভ সেনাবাহিনীতে চাকরি করে, এটা তো সে জানতো না। মামা হয়েছে কি, আমাকে এক্ষুনি যেতে হবে, একটা বড় ধরনের সমস্যা হয়েছে। আর 2 দিন পর রুকায়ার বিয়ে, আর তুমি চলে যাবে মানে? ছোট মামা, আমি না গেলে বড় ধরনের অঘটন ঘটতে পারে। আমি না গেলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। ঠিক বুঝলাম না। মামা একটা শপিং মলে কয়েকটা জায়গায় দেশীয় সন্ত্রাসীরা বোমা রেখেছে, আর আমি যত রকম বোম আছে সেসব ডিফিউজ করে দিতে পারি, কিন্তু আমাদের অন্য অফিসার সেটা পারছে না, তাই আমাকে যেতে হবে। শুভ আরো কিছু বলতে যাবে, এর মাঝে পাশের ক্যান্টনমেন্ট থেকে কয়েকটা সেনাবাহিনীর গাড়ি শুভর মামা বাড়িতে আসলো। সবাই দেখার জন্য বাড়ি থেকে বের হলো। এর মাঝে আবার একটা হেলিকপ্টার এসে গেল, সেটা বড় একটা মাঠে নামলো। সেখান থেকে ধনীরাম নেমেই শুভর কাছে আসলো, সাথে কয়েকজন মেজর ছিল গাড়িতে। আমি এক্ষুনি আসতেছি। স্যার, শুভ এসব কবে থেকে করে? ধনীরামের কথা শুনে সবাই খুব ভয় পেয়ে গেল। মেহরিন তো চরম অবাক, এটা কি বলতেছে। শুভর মামা এবার সত্যি সত্যি রেগে গেল। মা, বলেছিলাম সেনাবাহিনীর চাকরি করে যারা, তারা নিজের জীবনের কথা ভাবে না, এর জন্য তো বোনটাও হারালাম। এখন না জানি কবে আমাদের উপর বিপদ নেমে আসে। ভাইজান, উনি ঠিক বলেছেন। শুভ তো আমাদের গর্ব, সে আমাদের ভাগিনা। হয়তো কোনো এক কারণে এসব বলতো, এখন আর বলবে না। আরো কিছু কথা, আরো কত কিছু জেনে নিল তারা। এর মাঝে শুভ ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে আসলো। এসেই প্রথমে তার নানিকে, তারপর 2 মামাকে জড়িয়ে ধরলো। নানু ভাই, এবার না তোর মায়ের মতো তোকেও হারাই। কিছু করার নেই নানু, যার জীবনে ভালোবাসা নেই তার আর বেঁচে থাকা মরে যাওয়া। যখন দরকার ছিল একজনের ভালোবাসা, তার ভালোবাসা পেলাম না। 2 দিন পর রুকায়ার বিয়ে, এখন চলে যাবে তুই? খাতের কাজটা রাতেই শেষ করে কালকে দিনের মধ্যে চলে আসবো মামা, চিন্তা করো না তো। যদি মরে যাই তাহলে মাফ করিও, আর যদি বেঁচে থাকি তাহলে ঠিক চলে আসবো। এই কদিনে বুঝেছি তুই অনেক ভালো একটা ছেলে মামা। যা, দেশের জন্য কাজ কর, আমাদের সবার দোয়া তোর সাথে আছে। শুভ আর সময় নষ্ট না করে ধনীরামকে ব্যাগটা দিয়ে হেলিকপ্টারে উঠে পড়লো। ধনীরামও শুভর পেছনে পেছনে গিয়ে হেলিকপ্টারে উঠলো। মেহরিন প্রচুর কান্না করতেছে। তাহলে তার কারণে আজকে শুভর মরণের মুখোমুখি দাঁড়িয়ে এসব করে। আর ধনীরাম যে বলল নিজের সেফটি স্যুটও পরে না। শুভ চলে যাওয়ার পর সবাই নিজেদের মতো করে বাড়িতে ঢুকলো। তাহলে এই ঘটনা, মন তো বলে শুভ পাথর হয়ে গেছে। ওর এই পাথর মনে আর মনে হয় না ভালোবাসা ফুটবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে দেব, আমিও শুভর ভুলটা ভাঙাবো, কিন্তু এখন যে আমার খুব ভয় করতেছে আপু। দোষটা তোর, কেন তোর বান্ধবীর কথা শুনতে গেলি? মেহরিন দৌড়ে গিয়ে ঘরে ঢুকে আবারও কাঁদতে লাগলো। সবাই একটু চিন্তিত হয়ে গেল। বাড়ির সবাই এসব নিয়ে কথা বলতেছে। শুভ এরকম একজন অফিসার সেনাবাহিনী, যার জন্য হেলিকপ্টার আসে, গর্বে সবার বুক ফুলে গেছে। মাহমুদ তো মনে মনে খুশিই হলো। 3 ঘন্টার মধ্যে হেলিকপ্টার সেই শপিং মলের ওপরে ল্যান্ডিং করলো। শুভ নেমেই আগে দেখলো কোথায় কোথায় বোমা আছে, তারপর একটা একটা করে কাজ শুরু করে দিল। ধনীরাম, সেনাবাহিনী ভয় করে না, আর তুমি এত কমেডি কেমন করে করতে পারো? তাহলে রিজাইন দিয়ে দাও ধনীরাম, তখন বউয়ের সাথে থেকো। এই কমেডি বন্ধ করো তো। যাও, গরম পানি নিয়ে আসো, না হলে বোম তোমার শরীরে ফেলবো এবার। ধনীরাম গরম পানি এনে দিল। শুভ গরম পানি খাচ্ছে আর একটা করে বোমের তারগুলো কেটে দিচ্ছে। ধনীরাম মনে মনে বলল, মানুষ খায় গরম কফি চা, আর ইনি খায় গরম পানি। আর আমি বুঝি না এনার চাকর। সব বোমা নিফুজ করা শেষে একটা বাকি আছে, কিন্তু এটা তো টাইম বোমা। ধনীরাম ভয়ে পালিয়ে গিয়ে লুকালো। ধনীরাম, এই ধনীরাম, এবার বলো এটার কোন তারটা কাটতে হবে আগে, লাল, সবুজ নাকি হলুদ? চুপচাপ থাকো, মরলে আজ একসাথে মরবো দুজনে, কারণ এই টাইম বোমটা একেবারে আনকমন। আমার মাথা কাজ করতেছে না। এখন রাত 11টা বাজে, বোমটা ফাটবে ঠিক রাত
3:56 এর মাঝে তো কিছু একটা করতে হবে। এক কাজ করো, আমাদের টিমের দক্ষ কয়জনকে খুব তাড়াতাড়ি এখানে আসতে বলো, সাথে ল্যাপটপ আরও যা সরঞ্জাম আছে নিয়ে আসতে বলো। দুপুরে শুভর মামার পরিবার সবাই টিভির দিকে চোখ, কারণ সেই টাইমে বোমাটা ফেটে গেছে আর 2 জন সেনা অফিসার মারা গেছে, কিন্তু এখনো তাদের পরিচয় নাকি মিডিয়াকে কেউ জানায় নাই। টিভিতে এমন নিউজ দেখে মেহেরিন তো কেঁদে শেষ। দৌড়ে গিয়ে অজু করে মেহেরিন নফল নামাজ আদায় করতেছে আর আল্লাহর কাছে শুভর জীবন ভিক্ষা চাচ্ছে। রোকেয়া সবকিছু নিজে দেখতেছে। এদিকে বাড়ির সবাই চিন্তায় আছে, শুভর ফোনও ঢুকতেছে না। এর মাঝে টিভিতে নিউজ হলো যে 2 জন সেনাবাহিনী মারা গেছে, তাদের লাশ বাড়িতে নেওয়া হচ্ছে। সবাই প্রস্তুতি নিচ্ছে শুভর লাশ নেওয়ার জন্য, আর সবাই বাইরে কান্না করতেছে, শুভর লাশের জন্য অপেক্ষা করতেছে।